এখন আমরা পড়ব বাংলা সাহিত্যিকদের নিয়ে। আমরা যদি বাংলার যুগগুলোকে ভাগ করে থাকি তাহলে আমরা দেখি মূলত আমরা তিনটা যুগ পাই: প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। তো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সবচেয়ে বেশি প্রশ্ন আসে আধুনিক যুগ থেকে। আর প্রাচীন যুগ বললেই যেমন চর্যাপদ নিয়ে প্রশ্ন আসেই কম বেশি সব জায়গাতেই, তেমনি মধ্যযুগ নিয়েও কিন্তু বিভিন্ন প্রশ্ন থেকে থাকে। তো আমরা সেটা নিয়ে কিন্তু আলাদা একটা ক্লাস রেখেছি আমরা। তো আজকে আমরা মূলত পড়ব সাহিত্যিকদের নিয়ে এবং এই তিন যুগেরই বিভিন্ন সাহিত্যিককে আমরা কভার করার চেষ্টা করব। তো একদম প্রথমে আমরা যে সাহিত্যিকটার নাম দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন কানহপা, এবং এই কানহপা হচ্ছেন চর্যাপদের সর্বাধিক পদরচয়িতা। তিনি 13টা পদ রচনা করেছিলেন এবং তার পদসমূহের কিছু বৈশিষ্ট্য ছিল। এখানে আমি যেই শব্দগুলো হাইলাইট করেছি, আপনি যখন আমার ক্লাসটা করছেন অবশ্যই অবশ্যই এই অংশগুলো আপনি আলাদা করে নোট করে নেবেন। আমি মনে করি যে আসলে স্ক্রিনশট নেওয়া পরে দেখে নিব, এটা আসলে একটা ভালো পদ্ধতি না। তার চেয়ে আমি যখন বলছি সাথে সাথে এটা লিখে ফেলানোই হচ্ছে সবচেয়ে ভালো। তো নিপুণ কবিত্ব শক্তি প্রকাশ, এটা ছিল কার? কানহপার পদের বৈশিষ্ট্য। আর একটা হলো তৎকালীন সমাজচিত্র উদ্ঘাটিত। তো এই যে যেটা আমি বললাম যে কানহপার পদসমূহের বৈশিষ্ট্য, এটা কিন্তু আসতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষা। তো আমাদের এটা একটু মনে রাখতে হবে। এবারে আমরা আসি কুক্কুরিপা। তো কুক্কুরিপা আসলে মহিলা কবি ছিলেন, এটা নিয়ে একটা মতভেদ রয়েছে। কেউ কেউ বলেন যে কুক্কুরিপা মহিলা ছিলেন, ডক্টর সুকুমার সেন যেটা মনে করেন যে তার ভাষার সঙ্গে নারীদের ভাষার কিছু মিল রয়েছে। তো এই জন্যই কিন্তু কুক্কুরিপাকে নিয়ে হচ্ছে প্রশ্ন এসে থাকে। আর তিনি মোট 2টা পদ রচনা করেন, আর তার পদের ভাব ছিল ইতর আর ভাষা ছিল গ্রাম্য ভাষা। এবারে আমরা আসি ভুসুকুপা। তো 8ম থেকে 11 শতকে ভুসুকুপা সৌরাষ্ট্রের ক্ষত্রিয় রাজপুত্র ছিলেন, এটা হচ্ছে ধারণা করা হয়ে থাকে। এখন পদ রচনার দিক থেকে তার অবস্থান কত? পদ রচনার দিক থেকে তার অবস্থান হচ্ছে দ্বিতীয়, আর প্রথম অবস্থানে ছিলেন কানহপা। তিনি মোট 8টা পদ রচনা করেন, যেখানে কানহপা রচনা করেছিলেন 13টি পদ। আর তার রচিত পদসমূহের বৈশিষ্ট্য এটাই যে সেখানে বাঙালি জীবনের যে প্রতিচ্ছবি সেটা হচ্ছে দেখা যায়। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অনুমান করেছিলেন যে তিনি পূর্ববঙ্গের মানুষ ছিলেন। আর আমরা যখনই চর্যাপদ নিয়ে পড়বো আমরা কিন্তু দেখবো যে সুনীত কুমার চট্টোপাধ্যায় এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বেশ কিছু মতবাদ রয়েছে এগুলোর মধ্যে। এবারে আসবো লুইপার কথায়। লুইপা কেন বিশেষ, লুইপাকে নিয়ে কেন প্রশ্ন আসে তার অন্যতম কারণ হচ্ছে লুইপা হচ্ছে চর্যাপদের প্রথম পদটা রচনা করেছেন লুইপা। তিনিও সর্বমোট 2টা পদ লিখেছেন। আর এখানে লুইপাকে নিয়ে আরো কিছু তথ্য আমি লিখে রেখেছি, যে তিনি কোথায় বসবাস করতেন এবং কোন অঞ্চলের লোক ছিলেন। আর তার রচিত 5টি সংস্কৃত গ্রন্থের নাম পাওয়া যায়, যেগুলো হচ্ছে অভিসময় বিভঙ্গ, বজ্রসত্য সাধন, বুদ্ধদয়, ভগবদাসের এবং তত্ত্বসফল। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সর্পাকে লুইপার গুরু বলে উল্লেখ করেছেন। আর বলছিলাম যে লুইপা চর্যাপদের প্রথম পত্রে রচনা করেছেন, আর আমাদের বাংলা সাহিত্যের প্রথম নিদর্শনই তো হচ্ছে চর্যাপদ। তো চলুন দেখে নেওয়া যাক এই চর্যাপদের আমাদের বাংলা সাহিত্যের নিদর্শনের যে প্রথম লেখাটা। কা তরুবর পঞ্চবিড়াল চঞ্চল চিয়ে পৈঠ কাল। আসলে দেখে বোঝা যায় না, সান্ধ্য ভাষা তো এমনি বলা হয়নি চর্যাপদের ভাষাকে, আলো আঁধারির ভাষার মতো। এটার মানেটা কি? কা তরুবর পঞ্চবিড়াল দিয়ে বোঝানো হয়েছে যে মানব দেহেও হচ্ছে বৃক্ষের মতো 5টা ডাল রয়েছে। বোঝানো হয়েছে চঞ্চল চিয়ে পৈঠকাল। এটার মানে হচ্ছে যে চঞ্চল হৃদয়ের মধ্যে কালের অনুপ্রবেশ ঘটে, বা চঞ্চল চিত্তের মধ্যে কালের অনুপ্রবেশ ঘটে। এবারে আমরা চলে আসি মধ্যযুগে। প্রাচীন যুগ নিয়ে আসলে চর্যাপদ থেকেই প্রশ্ন আসে, এবং আমি যেই যাদের কথাগুলো বললাম, যেসব সাহিত্যিকের কথা, তাদেরকে নিয়ে যদি একটু পড়াশোনা করা হয় এবং চর্যাপদ নিয়ে যদি একটু ভালো মতো পড়ে যাওয়া হয়, তাহলে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে আপনি সেখান থেকে প্রশ্ন পাবেন, যেই প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনি অংশগ্রহণ করে থাকেন না কেন। মধ্যযুগের আব্দুল হাকিমের কথায় প্রথমে আসি, যিনি 1700 শতকে জন্মগ্রহণ করেন, 1620 খ্রিস্টাব্দ এবং মৃত্যুবরণ করেন 1690 খ্রিস্টাব্দে। তো তার এই 70 বছরের জীবনে, 69 বছরের জীবনে তাকে নিয়ে হচ্ছে যেই 5টা কাব্য আমরা বারবার দেখি, যেটা নিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে খুব কমন এটা আসে, নূরনামা কার লেখা কিংবা লালমতি সয়ফুলমূলক কার লেখা, এগুলো হচ্ছে আব্দুল হাকিমের লেখা। তো এই 5টা আমরা একদম মুখস্থ করে রাখবো। আর তার বিখ্যাত কবিতা বঙ্গবাণী নেওয়া হয়েছে নূরনামা কাব্যগ্রন্থ থেকে। যেই বঙ্গবাণীর কথা আমরা দেখে থাকি হচ্ছে আমাদের এনসিটিভির বইয়ে, আমরা আমাদের বোর্ডের বইয়ে কিন্তু বঙ্গবাণী পড়ে এসেছি আব্দুল হাকিমের। কত আগের লেখা, তাই না? সেই 1700 শতকের লেখা। এবং কেমন একটা লাইন, যে লাইনটা এখনো শুনলে মনে হয় যে আমাদের হৃদয়ে এসে লাগে,
যেসব বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। মানে নিজের মাতৃভাষাকে আসলে যে ঘৃণা করে বা যার আসলে পছন্দ না হয়, যে নাক ছিটকায় নিজের দেশের থেকে নিজের মাতৃভাষাকে, আসলে তার আসলে এখানে থাকার দরকার কি? সে অন্য দেশে চলে গেলেই তো পারে। তো এবং সে কোথায় জন্মগ্রহণ করেছে এটা নিয়ে আসলে মানে কবি অনেক সন্দিহান। আমরা যে বঙ্গবাণী কবিতাটাতে যেটা দেখতে পাই, তো বঙ্গবাণী কবিতাটা থেকে প্রশ্ন এসে থাকে, নূরনামা কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটা নেওয়া হয়েছে। মধ্যযুগের কথা বলবো আর আলাউলের কথা বলবো না, আরাকান রাজসভার কথার সাথে সাথে চলে আসে যার কথা, সেটা হচ্ছে আলাউল। এবারে আমরা পড়বো মধ্যযুগ নিয়ে। মধ্যযুগের যে সাহিত্যিকরা রয়েছেন তার মধ্যে অন্যতম যে মানুষটা, তিনি হচ্ছেন আব্দুল হাকিম। তার লেখা বঙ্গবাণী কবিতা আমরা সবাই কম বেশি আমাদের বোর্ডের বইয়ে পড়েছি। আর বঙ্গবাণীর যে চরণটা খুব খুব মানে একদম হৃদয়ে যে লাগে, সেটা হচ্ছে বঙ্গে জন্মে হিংসেত বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। মানে এই যে বাংলা ভাষার প্রতি যে ভালোবাসাটা নিয়ে তিনি বঙ্গবাণী লিখেছিলেন, যে বাংলায় জন্মেও যে বাংলা ভাষাকে পছন্দ না করে বা বাংলা ভাষাকে সহ্য করতে না পারে, সে আসলে মানে সে কোথায় জন্মগ্রহণ করেছে কিংবা সে কেন এখানে আছে, সে চলে গেলেই তো পারে। মানে অনেকটা আক্ষেপ নিয়ে, অনেকটা নিন্দা জানিয়ে এমন ভাবেই কিন্তু বঙ্গবাণী কবিতাটা লেখা হয়েছিল, যেটা নূরনামা কাব্যগ্রন্থ থেকে নিয়ে। তো আব্দুল হাকিমের জন্মসালটা এখানে দেয়া আছে। তিনি সপ্তদশ শতাব্দীর একজন মুসলিম কবি ছিলেন। এবারে আসি যে আমরা শতাব্দীটা আসলে কিভাবে বুঝবো, কোনটা সপ্তদশ কিংবা কোনটা হচ্ছে অষ্টাদশ কিংবা কোনটা 19 শতক, এটা আমরা কিভাবে বুঝবো? এটা হচ্ছে আমরা এখানে এইভাবে বুঝবো যে যখন 1601 শুরু হয়ে গেল, তার মানে হচ্ছে এটার হিসাবটা হবে সপ্তদশ, 17 হিসাবে হবে। যেমন এখন 2021, এটাকে আমরা বলবো একবিংশ শতাব্দী। মানে এখানে হচ্ছে আমরা এটাকে বিংশ শতাব্দী বলবো না, 2001 থেকে একবিংশ শতাব্দী শুরু হয়ে গেছে। তো আমরা এইভাবে হচ্ছে এই হিসাবটা করে থাকবো। আর তার যে 5টা কাব্যগ্রন্থ রয়েছে, তার যে 5টা, এগুলো থেকে কিন্তু নিয়মিত প্রশ্ন আসে। যেমন ইউসুফ জুলেখা কার লেখা, লালমুটি সয়ফুল মুলক কার লেখা। তো এটা আমরা একদম এই 5টা মুখস্থ করে রাখবো। এবারে আসি আমরা আলাউলের কথায়। আলাউল, আরাকান রাজসভা, মানে এই নামগুলো যেন একটা আরেকটার সাথে খুব ওতপ্রোত ভাবে জড়িত। তো আমরা এই আলাউলের কথা যখন বলবো, তখন তার যে মানে ইতিহাস আশ্রিত রোমান্টিক প্রেম কাব্য পদ্মাবতী, এটার কথা বলতে হয়। এটা কিন্তু তার শ্রেষ্ঠ রচনা আলাউলের। তিনি আরাকান রাজকুমারের রাজদেহরক্ষী অশ্বারোহী ছিলেন। আর যে 7টা গ্রন্থ রয়েছে আলাউলের, এগুলো নিয়েও কিন্তু নিয়মিত প্রশ্ন এসে থাকে। যেমন সিকান্দর নামক কার লেখা কিংবা সপ্তপয়কর কার লেখা, আমরা এই কাব্যগ্রন্থগুলোর নাম মনে রাখবো। এবারে আমরা আসি যে আলাউলের, যেটা বলছিলাম যে রোমান্টিক প্রেম কাব্য পদ্মাবতী তার শ্রেষ্ঠ রচনা। যখন আমরা কোরেশি মাগন ঠাকুরকে নিয়ে পড়বো, তখন আমরা দেখব যে তিনি আবার লিখেছেন অন্যতম একটা কাব্যগ্রন্থ, যেটার নাম হচ্ছে চন্দ্রাবতী। তো আমরা এই দুইটার মধ্যে কিন্তু প্যাচ লাগাবো। আলাউল লিখেছেন কোনটা? আলাউল লিখেছেন পদ্মাবতী, আর কোরেশি মাগন ঠাকুর লিখেছেন চন্দ্রাবতী। কোরেশি মাগন ঠাকুর হচ্ছেন 17 ওই সময়কারী সপ্তদশ শতকের 1600 খ্রিস্টাব্দ, যার জন্মটা আনুমানিক ধরা হয় তিনি প্রায় 60 বছরের মতো বেঁচে ছিলেন। রোসাঙ্গ রাজসভার বাঙালি কবি ছিলেন। এই প্রশ্নটাও কিন্তু এসে থাকে যে রোসাঙ্গ রাজসভার বাঙালি ছিলেন নিচের কোন কবি? তার অন্যতম কাব্যগ্রন্থ হচ্ছে চন্দ্রাবতী। আর আলাউল যে পদ্মাবতী লিখেছিলেন, সেখানে কিন্তু তার পৃষ্ঠপোষকতা ছিল। ইনফ্যাক্ট তার যে সয়ফুলমূলক বদিউজ্জামাল, এটাতেও কিন্তু কোরেশি মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতা ছিল। এবারে আসি কৃত্তিবাস ওঝার কথায়। তিনি বাল্মীকির যে রামায়ণ, সেটার প্রথম এবং শ্রেষ্ঠ অনুবাদক এই কৃত্তিবাস ওঝা। উইলিয়াম কেরির উদ্যোগে 1802-1803 সে সময় হচ্ছে সেটা মুদ্রিত হয়, এবং শ্রীরামপুর মিশনের প্রেস থেকে, মানে ওটাই হচ্ছে সর্বপ্রথম এটার মুদ্রণ মানুষের হাতে গেল কৃত্তিবাস ওঝার। আর মাইকেল মধুসূদন দত্ত কৃত্তিবাস ওঝাকে নিয়ে একটা মন্তব্য করেছিলেন। আমরা দেখব যে মাইকেল মধুসূদন দত্ত যেমন কৃত্তিবাসকে নিয়ে একটা মন্তব্য করেছিলেন, একইভাবে রবীন্দ্রনাথ ঠাকুর আবার মন্তব্য করেছিলেন চণ্ডীদাসকে নিয়ে। এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যে নিচের কোন কবিকে নিয়ে মাইকেল মধুসূদন দত্ত মন্তব্য করেছিলেন। তো তিনি একটা যে মন্তব্য করলেন, সেটা হচ্ছে যে কীর্তিবাস কবি এ বঙ্গের অলংকার। মাইকেল মধুসূদন দত্ত আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলা ভাষার সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবি। এটা আমার ব্যক্তিগত ধারণা, যে তাকে বাংলা ভাষার শ্রেষ্ঠ কবি বললে ভুল বলা হয় না। সো সেই মাইকেল মধুসূদন দত্ত যখন এমন একটা মন্তব্য করছেন কাউকে নিয়ে, তখন আসলে বোঝা যায় যে তার ভারটা কতটুকু। আর কৃত্তিবাসী রামায়ণকে বাঙালির জাতীয় কাব্য বলা হয়। সেই রামায়ণটাকে বলা হয় বাঙালির জাতীয় কাব্য। এবারে আসি চণ্ডীদাসের কথায়।
যে চণ্ডীদাসকে নিয়ে আমি একটু আগেই বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে নিয়ে একটা কথা বলেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর তাকে দুঃখের কবি বলে আখ্যায়িত করেছিলেন। তিনি ছিলেন মূলত বৈষ্ণব কবি এবং জাতি ছিলেন ব্রাহ্মণ আর চৈতন্য পূর্ব যুগের কবি। এখানে আমি আর বিবরণ দিব না প্রাক চৈতন্য যুগ কিংবা চৈতন্য যুগ নিয়ে, আমি অন্য একটা ভিডিওতে কিন্তু এই বাংলা সাহিত্যের যুগ নিয়ে একদম বিশদ বুঝিয়েছি। আর তিনি একজন সহজিয়া পন্থী কবি ছিলেন অর্থাৎ চণ্ডীদাস। তাকে বাংলা ভাষার প্রথম মানবতাবাদী কবি বলা হয় চণ্ডীদাসকে। এবারে আমরা আসি চন্দ্রাবতীর কথায়। একটু আগে কিন্তু আমরা পড়ছিলাম যে চন্দ্রাবতী হচ্ছে, আমরা মাত্র পড়লাম চন্দ্রাবতী হচ্ছে কোরেশী মাগন ঠাকুরের অন্যতম কাব্যগ্রন্থ। এবারে আমরা দেখছি চন্দ্রাবতী নামে কিন্তু মধ্যযুগের একজন কবিও ছিলেন, একজন মহিলা কবি। তিনি 3 জন প্রধান মহিলা কবির একজন এবং তার জীবনকাল ছিল ষোড়শ শতাব্দীতে, মানে 1550 খ্রিস্টাব্দে তার জন্ম। এবং তার পিতা ছিলেন কে? এটাও হচ্ছে খুবই কমন একটা প্রশ্ন, প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে এসে থাকে যে চন্দ্রাবতীর পিতা ছিলেন কে। মনসা মঙ্গলের কবি দ্বিজ বংশী দাস। আর চন্দ্রাবতীর অন্যতম যে কাব্যগুলো ছিল রামায়ণ, মলুয়া, দস্যু কেনারামের পালা, এগুলো নিয়েও নিয়মিত প্রশ্ন এসে থাকে। ষোড়শ শতাব্দীর যে সামাজিক অর্থনৈতিক অবস্থা, এটার প্রতিফলন আমরা দেখতে পাই চন্দ্রাবতীর লেখাতে। সেই প্রতিফলনগুলো তার লেখার মাঝে ফুটে এসেছে। দৌলত উজির বাহরাম খান, এটা আসলে তার প্রকৃত নাম নয়, তার প্রকৃত নাম ছিল হচ্ছে আশাউদ্দিন। তার উপাধি ছিল এটা দৌলত উজির বাহরাম খান। আর তার রচিত প্রথম কাব্য, যেটা নিয়ে অনেকবার প্রশ্ন আসে, জঙ্গনামা বা মুক্তুল হোসেন। তার রচিত দ্বিতীয় কাব্য হচ্ছে লাইলি মজনু। এবারে আসে আমরা দৌলত কাজী। মাত্র আমরা কি বললাম? দৌলত উজির বাহরাম খান। আমরা কিন্তু এটা একটার সাথে মিলিয়ে ফেলবো না, এটা হচ্ছে দৌলত কাজী। দৌলত কাজীর যে কাব্য, যেটা নিয়ে অনেকবার প্রশ্ন এসেছে, বিসিএস এসেছে, লোরচন্দ্রানী কাল লেখা, এটা হচ্ছে দৌলত কাজীর লেখা। এবং তার অন্য আরেকটা কাব্য হচ্ছে সতী ময়না। তার জীবনকালটা আমরা দেখলাম 1600 থেকে 1638 খ্রিস্টাব্দ। তিনি খুব একটা দীর্ঘ জীবন পাননি, কিন্তু তার মধ্যেই তিনি কিন্তু মধ্যযুগের খুব বিশিষ্ট কবিদের মধ্যে নিজেকে জায়গা করে নিয়েছিলেন। বাংলা ও ব্রজবুলি ভাষার মিশ্রণে তিনি এই কাব্যটা, তিনি মূলত তার কাব্য রচনা করেন। আমি আমার অন্য ভিডিওতেও ব্রজবুলি ভাষা নিয়ে কিছুটা বলেছি। আর মধ্যযুগের বিভিন্ন সাহিত্যিকের মধ্যে আমরা কিন্তু দেখতে পাবো যে ব্রজবুলি ভাষায় হচ্ছে লেখা তাদের অনেক কিছুর কথা। তো ব্রজবুলি ভাষার একটা উদাহরণ আমি দেব, সেটা হচ্ছে সাওয়ানা গাগানে ঘোরা ঘানা ঘাটা। এই রবীন্দ্রসঙ্গীতটা আমরা অনেকেই শুনেছি। এই রবীন্দ্রসঙ্গীতটা কিন্তু ব্রজবুলি ভাষায় লেখা। এটা অনেকেই হয়তো ধারণা করতে পারে যে অন্য কোনো ভাষায় লেখা কিনা, কিন্তু এটা হচ্ছে ব্রজবুলি ভাষায় লেখা। তো এবারে আমরা দেখলাম বরুচণ্ডী দাসের কথা, যিনি শ্রীকৃষ্ণ কীর্তন রচনা করেন। খুবই খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যটা। শ্রীকৃষ্ণ কীর্তন কে রচনা করেন? বরুচণ্ডী দাস, যা ছিল 13 খণ্ডে বিভক্ত। আর তিনি হচ্ছেন বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা। ভাষা ও রচনাকালের দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তনকে বলা যায় বাংলার দ্বিতীয় গ্রন্থ, যার লেখক হচ্ছে বরুচণ্ডী দাস। এবারে আমরা আসি ভারতচন্দ্র রায় গুণাকরের কথায়। তার জীবনকাল ছিল এটা 1712 থেকে 1760 খ্রিস্টাব্দ। আর 18 শতকের মঙ্গল কাব্য ধারার তাকে শ্রেষ্ঠ কবি বলা হয়। আর তিনি কোন সভার সভাকবি ছিলেন? নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন হচ্ছে ভারতচন্দ্র রায় গুণাকর। যেমন একটু আগে আরাকান রাজসভার কথা বললাম আলাউলের কথা, তো তেমনি তার কথা চলে আসে নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন এই ভারতচন্দ্র রায় গুণাকর। আর তাকে মধ্যযুগের শেষ বড় কবি বলা হয়। তার একটা বিখ্যাত গ্রন্থ হচ্ছে সত্যনারায়ণের পাঁচালী। এবারে আমরা আসি মুকুন্দরাম চক্রবর্তীকে নিয়ে। মুকুন্দরাম চক্রবর্তীকে বলা হয় দুঃখ বর্ণনার কবি। মুকুন্দরাম চক্রবর্তীকে বলা হয়ে থাকে দুঃখ বর্ণনার কবি। আমরা কিন্তু একটু আগে দেখছিলাম যে রবীন্দ্রনাথ একজনকে উপাধি দিয়েছেন, কিন্তু আমরা কিন্তু এটা একটার সাথে আবার আরেকটাকে আমরা যাতে মিলিয়ে না ফেলি। রবীন্দ্রনাথ দুঃখের কবি বলেছেন কাকে? রবীন্দ্রনাথ দুঃখের কবি বলেছেন চণ্ডীদাসকে। আর এখানে আমরা দেখছি কার কথা? এখানে আমরা দেখছি মুকুন্দরাম চক্রবর্তীর কথা, যাকে বলা হয় দুঃখ বর্ণনার কবি। আর কবি কঙ্কন কার উপাধি? অনেক এসেছে এই প্রশ্নটা পরীক্ষাগুলোতে। সেটা হচ্ছে রাজা রঘুনাথ রায় মুকুন্দরাম চক্রবর্তীকে কবি কঙ্কন উপাধিটা দেন। তো কবি কঙ্কন উপাধিটা কার? মুকুন্দরাম চক্রবর্তীর। কে তাকে এই উপাধিতে ভূষিত করেন? রাজা রঘুনাথ রায়। মধ্যযুগে বাংলা সাহিত্যে মানব রসের তিনি প্রথম ও একমাত্র স্রষ্টা। আমরা খুব বিস্তারিত আলোচনায় যাব না এগুলো নিয়ে, কিন্তু আমরা যদি প্রাচীন যুগের লেখাগুলো দেখে থাকি, মধ্যযুগের লেখাগুলো দেখে থাকি, আমরা দেখবো যে একটা বড় অংশ রয়েছে সেখানে ঈশ্বরের স্তুতি কিংবা মানে কানাইকে নিয়ে কথা বলা, সেই কৃষ্ণকে নিয়ে কিংবা শ্রী চৈতন্যকে নিয়ে। মানে মোট কথায় এখানে হচ্ছে আসে যে ঈশ্বর কিংবা মানে পরমাত্মা, এই ব্যাপারগুলো নিয়ে অনেক বেশি লেখা। মানব রস, এই যে আমাদের সচরাচর দিনের কথা, এই যে আমি এখন ক্লাসটা নিচ্ছি, মানে আমাদের এখনকার দিনের উপন্যাস যেমন হয়ে থাকে, তো তাকে ধারণা করা হয় এবং বলা হয়ে থাকে যে তিনি হয়তো এখনকার দিনে থাকলে তিনি হয়তো একজন ঔপন্যাসিক হতেন।
এবারে আমরা আসি শাহ মোহাম্মদ গরিবুল্লাহর কথায়, যিনি হচ্ছেন মূলত কবি ছিলেন আর পুঁথি সাহিত্যের দোভাষীও ছিলেন একজন। তার দোভাষীটা কি? দোভাষীটা হচ্ছে যে যিনি দুইটা ভাষাতেই আমরা, যেমন দোভাষীর একটা উদাহরণ হতে পারে এমন যে ধরুন আমি বলছি বাংলায়, আপনি বাংলা বুঝেন না, আপনি ইংরেজি বুঝেন, তো আপনাকে কেউ একজন সেটা ইংরেজিতে বুঝিয়ে দিচ্ছে, তো তাকে বলা যায় দোভাষী। শুধু এটাই একমাত্র উদাহরণ হতে পারে তা নয়, তার আরো অনেক উদাহরণ হতে পারে দোভাষী। তার রচিত গ্রন্থ যেগুলো ছিল শাহ মোহাম্মদ গরিবুল্লাহ, তার মধ্যে অন্যতম হচ্ছে আমির হামজা, সত্যপীরের কথা, জঙ্গনামা, এগুলো থেকে কিন্তু সবসময় প্রশ্ন এসে থাকে। এবারে আমরা দেখি শাহ মোহাম্মদ সগীরের কথা। যে শাহ মোহাম্মদ সগীর, তার লেখা কবিতাও কিন্তু আমাদের পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত ছিল। তার জন্ম সন 14 থেকে 15 শতক। তার রচিত কাব্য হচ্ছে ইউসুফ লেখা। আর তার রচিত কাব্যে যেটা হচ্ছে প্রাকৃত ভাবাপন্ন শব্দের আমরা অনেক ব্যবহার দেখতে পাই। শব্দের যেই ভিডিওটা রয়েছে সেখানে কিন্তু আমরা বিস্তারিত বলেছি যে প্রাকৃত শব্দ কোনগুলোকে বলে। আর মধ্যযুগের মুসলমান কবিদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে প্রাচীন কবি। এবারে আসা যাক সৈয়দ সুলতানের কথায়। সৈয়দ সুলতান হচ্ছে, তাকে নিয়ে এই যে তার এই কাব্যগ্রন্থটা, এটার জন্য হচ্ছে আসলে তাকে নিয়ে অনেক প্রশ্ন আসে। নবী বংশ এই গ্রন্থ রচনা করার জন্যই তিনি মূলত বিখ্যাত। আর তার অন্যান্য যে গ্রন্থগুলো রয়েছে, জ্ঞান চৌতিসা, জ্ঞান প্রদীপ, এগুলো। এবারে আমরা আসি অতুল প্রসাদ সেনের কথায়। অতুল প্রসাদ সেন নামটা আসলে আমাদের অনেক বেশি পরিচিত। মধ্যযুগ থেকে আধুনিক যুগে আসলাম, তাকে দিয়ে শুরু করলাম। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, এই গানটা আমরা সবাই কম বেশি শুনেছি, কবিতাটা পড়েছি, গানটা গেয়েছি নিজে নিজে হলেও অন্তত শুনেছি। তো এই গানটা কিন্তু অতুল প্রসাদ সেনের করা। তো তিনি মূলত একজন কবি, গীতিকার ও গায়ক ছিলেন। আর বাংলা গানের সর্বপ্রথম ঠুমরি বা ঠুমরি আমদানি করেন। এই ঠুমরিটা কি? আমার মনে হয় যারা উচ্চাঙ্গ সঙ্গীতের সাথে যাদের পরিচয় রয়েছে তাদের মোটামুটি এটা নিয়ে ধারণা আছে যে ঠুমরি হচ্ছে এক ধরনের সঙ্গীত, যেটাকে আমি বলবো একটা এক ধরনের জনরা মিউজিকের। তো তিনি মূলত যা ছিলেন, কবি ছিলেন, গীতিকার ছিলেন, গায়ক ছিলেন। এখানে একটু বলে নেওয়া ভালো যে অতুল কেন বলছি, কেন অতুল বলছি না। এটার উচ্চারণটা তো আসলে অতুল যদি আমি শব্দের উচ্চারণটা বলি, কিন্তু তার নামের উচ্চারণটা কিন্তু অতুল নয়, অতুল। এখানে আসলে যখন আমরা নামের ব্যাপারে আসছি, অসীম সাহা কারো নাম হতে পারে, কারো নাম হতে পারে অসীম সাহা, কিন্তু যদিও লেখাটা হয় অসীম কিংবা অতুল, এইরকম। অতুল প্রসাদ সেনের রচিত গানগুলো 3 ভাগে বিভক্ত: স্বদেশী সঙ্গীত, ভক্তিগীতি, প্রেমের গান। প্রেম নিয়ে গান করেছেন, স্বদেশ নিয়ে গান করেছেন, কিংবা ভক্তিমূলক যে গানগুলো সেগুলো তিনি করেছেন। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা নিয়ে বললাম। এটা 60-এর দশকে পূর্ব বাংলায় বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকারীদের মনে কিন্তু অনেক উদ্দীপনা সঞ্চার করেছিল, কারণ গান আসলে অনেক বড় বড় ভূমিকা পালন করেছে। সেটা আমরা বন্দে মাতরম থেকে শুরু করে আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানগুলো যখন আমরা দেখে থাকি যে আমাদের মুক্তিযুদ্ধে কতটা বড় ভূমিকা পালন করেছিল, তেমনি একইভাবে 60-এর দশকে পূর্ব বাংলায় যে বাঙালি জাতীয়তাবাদ, সেই আন্দোলনকারীদের মনে অন্যতম উদ্দীপনা সঞ্চার করেছিল হচ্ছে এই গান। এবারে আমরা আসি অদ্বৈত মল্ল বর্মনের কথায়। তিতাস একটি নদীর নাম, যে বইটা খুবই কমন একটা বই তার, এটা আমরা অনেকেই হয়তো বা পড়েছি কিংবা অন্তত বইটাকে দেখেছি। তো এই অদ্বৈত মল্ল বর্মন নবশক্তি পত্রিকার সম্পাদক ছিলেন। পত্রিকা নিয়ে কিন্তু আমরা অবশ্যই পড়ে যাব, অবশ্যই পত্রিকা নিয়ে প্রশ্ন এসেই থাকে, সেটা বিসিএস হোক, ব্যাংক জব হোক। তো নবশক্তি পত্রিকার সম্পাদক ছিলেন। আর তার বিখ্যাত উপন্যাস, যেটার কথা মাত্র বললাম, তিতাস একটি নদীর নাম, তিনি মোহাম্মদী পত্রিকায় বেনামে কবিতা লিখতেন। বেনামে কবিতা মানে নিজের নাম প্রকাশ না করে আর কি, অন্যান্য নাম দিয়ে হচ্ছে কবিতা লিখতেন। ত্রিপুরা পত্রিকায় সাংবাদিকতা দিয়েই মূলত অদ্বৈত মল্ল বর্মনের কর্মজীবনটা শুরু হয়। আর তিতাস একটি নদীর নাম, এই উপন্যাসটা মূলত প্রকাশিত হয়েছিল 1956 সালে। আর তার অন্যতম কয়েকটি গ্রন্থের কথা যদি আমি বলি, নয়া বসত, রামধনু, সাদা হাওয়া ইত্যাদি, এগুলোকে বলা যায়। এবারে আসি অন্নদা শঙ্কর রায়ের কথায়। আমরা হয়তো অনেকেই সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছি, কিংবা ভালো সরকারি চাকরি, যেটা হচ্ছে ভালো বলতে বোঝাচ্ছি যে যেটাতে আমরা নিজেরা চাই মন থেকে বা আমাদের পরিবার চাই। অন্নদা শঙ্কর রায় কিন্তু নিজেও অসম্ভব সফল ছিলেন তার পেশা জীবন। আর অন্নদা শঙ্কর রায়ের কথা বললে প্রথম যেই লাইনটা আমাদের অনেকের মাথায় চলে আসে, অন্তত আমার মাথায় আসে, তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো। তো সেই অন্নদা শঙ্কর রায় তার কর্মজীবনে কিন্তু নদিয়া জেলার ম্যাজিস্ট্রেট ছিলেন। আমার মনে হয় অনেকেই ভিডিওটা এখন দেখছেন যাদের স্বপ্ন ছিল ম্যাজিস্ট্রেট হওয়া। তো কুমিল্লার জজ ছিলেন 1939 সালে, এবং পশ্চিমবঙ্গ সরকারের বিচার বিভাগের সচিব ছিলেন তিনি। তো তিনি সাহিত্যিক হিসাবে যতটা সফল, তিনি তার ক্যারিয়ারেও কিন্তু অনেক সফল ছিলেন অন্নদা শঙ্কর রায়। এবারে অন্নদা শঙ্কর রায় নিয়ে কথা বলতে হয় তার রচিত প্রধান কিছু কবিতার কথা। রাখি কালের শাসন,
রাখিকালের শাসন, কামনা পঞ্চবিংশতি কিংবা লিপি, এগুলো নিয়েও কিন্তু প্রশ্ন এসে থাকে যেটা কার লেখা। যেমন তার রচিত যে প্রধান উপন্যাসগুলো, এর মধ্যে আসে অজ্ঞাতবাস, কঙ্কাবতী, এগুলোর কথা, প্রধান ছোট গল্প যেগুলো প্রকৃতির পরিহাস, মন পবন, কামিনী, এগুলো। এবারে আসা যাক অন্নদাশঙ্কর রায়ের কিছু প্রধান প্রবন্ধ গ্রন্থের কথা। এতবার তার কথা বলছি কারণ তাকে নিয়ে প্রচুর প্রশ্ন আসে বইগুলোতে, প্রশ্নগুলোতে। বিনুর বই, জীবন শিল্পী, এগুলো হচ্ছে তার প্রধান প্রবন্ধ গ্রন্থ। তার উল্লেখযোগ্য ভ্রমণ কাহিনী হচ্ছে পথে প্রবাসে, যেটা নিয়ে বহুবার প্রশ্ন এসেছে, পথে প্রবাসে কার লেখা, ইউরোপের চিঠি কার লেখা। তো দেশে বিদেশে যেমন সৈয়দ মুজতবা আলীর লেখা, এটা নিয়ে অনেক প্রশ্ন এসে থাকে। তেমনি একইভাবে আসে পথে প্রবাসে কি ধরনের গ্রন্থ, ভ্রমণ কাহিনী। আর তিনি একাডেমি পুরস্কার লাভ করেন 1932 সালে, বিদ্যাসাগর পুরস্কার লাভ করেন, আনন্দ পুরস্কার লাভ করেন। এখানে আসলে আমি বলবো যে একটু কিছুটা যান্ত্রিক ত্রুটির কারণে এমনটা দেখাচ্ছে, তো আমি আসলে আন্তরিকভাবে মানে একটু সরি বলবো সবাইকে। পুরস্কার বানানটা এখানে মূর্ধন্য স দিয়ে লেখা আছে, এটা দন্ত সহ। এবারে আমরা দেখব অমিয় চক্রবর্তীর কথায়। অমিয় চক্রবর্তীর সাথে একজন মানুষের নাম চলে আসে, সেটা হচ্ছে আমাদের কবিগুরু। মানে আমিও না, যখনই অমিয় চক্রবর্তীর কথা বলি কোথায় যেন মনে হয় যে এটা রবীন্দ্রনাথের একটা, মানে রবীন্দ্রনাথ শব্দটা চলে আসে মাথার মধ্যে, হয় না এমন? তো এইটা আসলে কেন হয়? কারণ তিনি আসলে রবীন্দ্রনাথের সাহিত্য সচিব ছিলেন। আর অমিয় চক্রবর্তীর কিন্তু অনেক বিশেষ একটা ব্যাপার ছিল, তার যে নেটওয়ার্কিং, আমরা এই যুগে নেটওয়ার্কিং এর কথা বলি। অমিয় চক্রবর্তী নেটওয়ার্কিং ছিল অ্যালবার্ট আইনস্টাইনের সাথে, রবার্ট ফ্রস্টের সাথে, তারপরে জর্জ বার্নার্ড শ, তারপরে কবি ইয়েটস, মানে ডব্লিউ.বি. ইয়েটস, উইলিয়াম বাটলার ইয়েটস, এসব মানুষের সাথে কিন্তু খুবই ঘনিষ্ঠ ছিলেন অমিয় চক্রবর্তী। আর তার প্রকাশিত বিশেষ যে কাব্যগ্রন্থগুলো রয়েছে, যেমন খসড়া, এক মুঠো কিংবা মাটির দেয়াল, এগুলো নিয়েও প্রশ্ন এসে থাকে, বা তার গদ্য রচনা যেসব রয়েছে। আর তিনি ইউনেস্কো পুরস্কার পান, তিনি ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ উপাধি পান, তিনি বেশ কিছু পুরস্কার কিন্তু পেয়েছেন, এখানে আমি যেগুলোর নাম উল্লেখ করে দিয়েছি। এবারে আসা যাক আখতারুজ্জামান ইলিয়াস। গত কিছুদিন আগে বলবো না, বছর খানেক আগে তার একটা ভিডিও ফেসবুকে অনেকেই শেয়ার করছিলেন, যারা হচ্ছেন অন্তত পাঠক শ্রেণী বা যারা আখতারুজ্জামান ইলিয়াসকে চিনে থাকেন। তার মতো শক্তিমান লেখক আমাদের বাংলা সাহিত্যে কম জন্মেছে। তিনি কিন্তু খুবই অল্প কয়েকটা বই লিখেছেন, কিন্তু যা লিখেছেন ওটাই আসলে মানে ওটাই ইনাফ, এত ভালো লিখেছেন তিনি। তার মধ্যে চিলেকোঠার সেপাই বইটার কথা বলতেই হয়, এবং আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামার কথা বলতে হয়। তার বললাম তো যেটা যে অল্প কয়েকটা বই লিখেছেন, কিন্তু যা লিখেছেন সেটা আসলে মানে তাকে অন্য একটা পর্যায়ে নিয়ে গিয়েছে। তো আখতারুজ্জামান ইলিয়াস মূলত ছিলেন একজন কথা সাহিত্যিক, আর তার প্রধান গ্রন্থ উপন্যাস, যেটা বললাম, চিলেকোঠার সেপাই এবং খোয়াবনামা। আর তার ছোট গল্পের মধ্যে রয়েছে দুধ ভাতে উৎপাত, দোজখের ওম, দুধ ভাতে উৎপাত কার লেখা, এটা অনেকবার এসেছে। চিলেকোঠা সেপাই এবং খোয়াবনামা তার দুটি মহাকাব্যচিত উপন্যাস আছে। এবারে আসে যে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছেন, আর 1997 সালের 4 জানুয়ারি ক্যান্সার আক্রান্ত হয়ে তিনি মারা যান। আখতারুজ্জামান ইলিয়াসকে নিয়ে ওটা অনেকটা ইন্টারভিউর মতো, যেটা আমি দেখছিলাম যে ফেসবুকে একটু ঘুরে বেড়াচ্ছিল যে ভিডিওটা। তো সময় হলে একটু ফেসবুকের সার্চ বক্সে সার্চ করে খুঁজে দেখবেন যে এতটা শক্তিমান একজন লেখক ছিল। আর সময় করে আমি অবশ্যই বলবো চিলেকোঠা সেপাই বইটা একবার হলেও জীবনে পড়ুন। এবারে আসবো আনোয়ার পাশার কথায়, যিনি মূলত ছিলেন একজন কবি, কথা সাহিত্যিক, সমালোচক, শিক্ষাবিদ। আর তার যে গল্প গ্রন্থ নিরুপায় হরিণী, কাব্যগ্রন্থ নদী নিঃশেষিত হলে, কিংবা তার যে উপন্যাসগুলো রয়েছে রাইফেল রুটি আওরাত, এটা নিয়ে বহুবার প্রশ্ন এসেছে। রাইফেল রুটি আওরাত কার লেখা? আনোয়ার পাশার লেখা। তো আমরা ছবিতে দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন সেই আনোয়ার পাশা। এবারে আসি আব্দুল গাফফার চৌধুরীর কথায়। তার প্রথম প্রকাশিত গ্রন্থ ডানপিটের শওকত, যেটা ছিল একটা শিশুতোষ গ্রন্থ, কিন্তু তিনি আসলে আমাদের কাছে মূলত তার গল্প গ্রন্থ, উপন্যাস, সম্পাদনা, এগুলোর জন্য যতটা আমি বিখ্যাত, তার চেয়ে বেশি তিনি আমাদের কাছে বিখ্যাত ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে রচিত বিখ্যাত গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি, এই অমর কীর্তির জন্য। এখানে যদিও ফেব্রুয়ারিটা হ্রস্বইকার দিয়ে লেখা হয়েছে, কিন্তু আব্দুল গাফফার চৌধুরী কিন্তু এটাকে দীর্ঘইকার দিয়ে লিখেছিলেন। কিন্তু বাংলা একাডেমির নিয়ম অনুযায়ী বিদেশি শব্দে আমরা দীর্ঘইকার ব্যবহার করব না, আমরা হ্রস্বইকার ব্যবহার করব। তো ফেব্রুয়ারি বানানটাও হ্রস্বইকার দিয়ে আমরা লিখব। তো গানটি প্রথম প্রকাশিত হয় কোথায়? হাসান হাফিজুর রহমান সম্পাদিত 21শে ফেব্রুয়ারি গ্রন্থে প্রথম এটা সম্পাদিত হয়। এখানে বলে নেওয়া ভালো, এর সুরকার আলতাফ মাহমুদ, কিন্তু এর প্রথম সুরকার কিন্তু ছিলেন আব্দুল লতিফ। মানে এখানে আসলে আমরা দুইজন সুরকারকে আমরা দেখতে পাচ্ছি। প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ, কিন্তু পরবর্তীতে সুর করেন আলতাফ মাহমুদ। তো প্রশ্নটা যদি এভাবে আসে যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এই গানটির সুরকার কে,
তাহলে আপনি অপশনে শুধু আলতাফ মাহমুদই পাবেন, দুইটা কখনোই পাবেন না। কিন্তু যদি আসে এই গানটির প্রথম সুরকারকে, তখন আসবে আব্দুল লতিফের কথা। এবারে আসি আব্দুল্লাহ আল মামুনের কথায়, যিনি হচ্ছেন আরেকজন কিংবদন্তি ছিলেন। আর তাকে আসলে আমরা সবসময় চিনেছি মানে অভিনেতা হিসেবেই, এবং তিনি আমাদের নাটকের জগতে, বাংলাদেশের নাট্য জগতে যেই কয়েকজন দিকপাল ছিলেন, তিনি হচ্ছেন তাদের মধ্যে অন্যতম। যে একটা অনন্য শিখরে তিনি বাংলাদেশের নাটককে আসলে নিয়ে গিয়েছিলেন। তো তার এক চরিত্র নির্ভর নাটক কোকিলারা, যেটা একটা, আমি এটাকে একটা অমর সৃষ্টি বলবো। আমি এটার মঞ্চায়নটা বেশ কয়েকবার দেখেছিলাম। এটা হচ্ছে একটি নারী চরিত্র হচ্ছে তার একটা একক অভিনয়। তো যদি সময় হয় কখনো, অবশ্যই এটা নিয়ে একটু পড়বেন বা দেখে নিবেন। আর তার রচিত যে নাটকগুলো রয়েছে, সুবচন নির্বাসনে, মেরাজ ফকিরের মা, এগুলো নিয়েও নিয়মিত প্রশ্ন এসে থাকে, যেগুলো কার লেখা, এই নাটকগুলো কার রচনা করা। তার রচিত উপন্যাস যেগুলো, যেমন তাহাদের যৌবনকাল কিংবা গুন্ডা পান্ডার বাবা, এগুলো কিন্তু অনেক বিখ্যাত। আর তিনি বাংলা একাডেমি পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, জাতীয় টেলিভিশন পুরস্কার, অনেক কিছুই আসলে তিনি পেয়েছেন। এবারে আমরা সেই চন্দ্রবতীর পিতা কে ছিলেন, যারা ক্লাসটা এতক্ষণে দেখেছেন তারা অবশ্যই জেনে গেছেন। আমি কোনটার উত্তরে দিব না। অদ্বৈত মল্লবর্মণ কোন পত্রিকার সম্পাদক ছিলেন, এটার উত্তর দিব না। ডানপিট শওকত কার লেখা, এটা আমরা জেনে যাওয়ার কথা। খলনায়ক উপন্যাসের রচয়িতাকে আমি নিজে একটু আগে বলেছি। তো এইবারে আধুনিক যুগের চলে আসবো এমন একজন মানুষের কথায়, যে মানুষটা জ্ঞান বিজ্ঞান নিয়ে অনেক লেখা লিখেছেন। এমনকি আমি গত কয়েকদিন আগে তার একটা বই আমার হাতে নিলাম, এবং এখনো যখন পড়ি, এখনো মনে হয় যে, মানে এখনো ভালো লাগে। এমন মনে হয় না যে এই তো কবে লিখেছেন, সে আজ থেকে কত বছর আগে কেউ একজন জ্ঞান বিজ্ঞান নিয়ে লিখেছেন। আমি তো আধুনিক আর্টিকেল পড়লেই পারি, টেক ক্রাঞ্চে যেয়ে পড়তে পারি, কিংবা অন্য কোনো সায়েন্সের জার্নাল পড়তে পারি। কিন্তু ভাষাও যে একটা কত বড় ব্যাপার, যখন হচ্ছে জ্ঞান বিজ্ঞানকে বর্ণনা করা হয়, আব্দুল্লাহ আল মুতির লেখা পড়লে সেটা একটু হলেও বোঝা যায়। যেটা বলছিলাম যে বিজ্ঞান লেখক হিসেবেই তার পরিচিতিটা, আর তার প্রকাশিত প্রথম বই এসব বিজ্ঞানের রাজ্যে। আর তার রচিত অন্যান্য যে গ্রন্থগুলো রয়েছে, আবিষ্কারের নেশায়, এই প্রশ্নগুলো আসে যে আবিষ্কারের নেশায় কার লেখা, তারার দেশের হাতছানি, এগুলো কার লেখা। তিনি দেশের প্রধান যত পুরস্কার আছে, বলতে গেলে সব পুরস্কারই আব্দুল্লাহ আল মুতি তার জীবদ্দশায় পেয়ে গিয়েছিলেন। এবারে আসা যাক আবু ইসাকের কথায়। তিনি মূলত একজন ঔপন্যাসিক ছিলেন। তার প্রকাশিত প্রথম গ্রন্থ, যেটা অনেক বিখ্যাত একটা গ্রন্থ, সূর্য দীঘল বাড়ি, এটা একটা উপন্যাস। আর তিনিও পেশায় সরকারি চাকুরি ছিলেন। আমরা অনেকেই হয়তো ভিডিওটা দেখছি, একটা ভালো সরকারি চাকরিতে পরীক্ষায় আমরা অংশগ্রহণ করে ভালো করব সেই উদ্দেশ্যে। তো আবু ইসাক কিন্তু তেমন জীবনযাত্রাতেই ছিলেন। তিনি একজন সরকারি চাকরিজীবী ছিলেন। হারেম, তার লেখা অন্যতম গল্প গ্রন্থ, মহাপতঙ্গ, এগুলো অনেকবার এসেছে প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে এটা কার লেখা। আর তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন 97 সালে, মানে 1997 সালে তিনি 21 পদকও পেয়েছেন। এবারে আসি আবু জাফর উবাইদুল্লাহর কথা। মাগৌরা বলে, এই কবিতাটা আমরা যারা দেখেছি তারা খুব ভালো মতোই জানি, কিংবা আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার চোখে রক্ত জবার মতো ক্ষত ছিল, এই কবিতাগুলো আবু জাফর উবাইদুল্লাহর লেখা। তো তার প্রকাশিত প্রথম গ্রন্থের নাম ছিল সাত নরিহার, যেটা 1955-তে প্রকাশিত হয়। একটা কাব্যগ্রন্থ ছিল এটা। তিনি পেশায় বাংলাদেশ সরকারের প্রাক্তন সচিব ছিলেন। তো আমরা আরেকজনকে পেলাম, যিনি হচ্ছেন তার ক্যারিয়ারে অনেক সফল ছিলেন। তিনি একজন সচিব পর্যায় পর্যন্ত তিনি গিয়েছিলেন। আর তার কাব্যগ্রন্থ কখনো রং, কখনো সুর, কমলের চোখ, আমি কিংবদন্তির কথা বলছি যেগুলো বললাম। আর তার উল্লেখযোগ্য কবিতা, আমি কিংবদন্তির কথা বলছি, যেটা ব্যক্তিগতভাবে আমার সবচেয়ে প্রিয় কবিতাগুলোর একটি। আর মাগৌরা বলে, এটা তো আমরা আমাদের বোর্ড বই পড়েছি। এবারে আসি আবু জাফর শামসুদ্দিনের কথায়। তিনি একজন সেকুলার লেখক ছিলেন, মানে ধর্মনিরপেক্ষতা নিয়েই তার কাজ ছিল মূলত। বাঙালি জাতীয়তাবাদ ও সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় তিনি বিশ্বাসী ছিলেন। আর প্রগতিশীল একজন লেখক সাংবাদিক হিসেবে তিনি যে উপন্যাসগুলো লিখেছেন, এবং যেটা বলবো যে তার মানে উল্লেখযোগ্য এবং প্রথম গ্রন্থ, সেটা হচ্ছে পরিত্যক্ত স্বামী। আর তার একটা ছদ্মনাম ছিল, সেই ছদ্মনামটি ছিল বৈহাসিকের পার্শ্বচিন্তা। তিনি অল্পদর্শী, এই পত্রিকায় হচ্ছে অল্পদর্শী ছদ্মনামে বৈহাসিকের পার্শ্বচিন্তা আমরা এটা দিয়ে শুরু করি। আবু জাফর শামসুদ্দিন, তিনি মূলত একজন সেকুলার লেখক ছিলেন, যিনি বাঙালি জাতীয়তাবাদ ও সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় বিশ্বাসী ছিলেন আর ধর্মনিরপেক্ষ ছিলেন। একজন প্রগতিশীল লেখক ও সাংবাদিক হিসেবে তাকে আমরা অন্য একটা পরিচয় পেতাম, সেটা হচ্ছে দৈনিক সংবাদপত্র পত্রিকায় তিনি অল্পদর্শী এই ছদ্মনামটা ব্যবহার করতেন। তিনি একটা কলাম লিখতেন, যে কলামটার নাম ছিল বৈহাসিকের পার্শ্বচিন্তা। আর তার প্রথম উপন্যাস এবং যেটা প্রথম গ্রন্থ, যেটা নিয়ে প্রশ্ন আসতে পারে, সেটা হলো পরিত্যক্ত স্বামী, 1947 সালে যেটা প্রকাশিত হয়েছিল।
আর তার রচিত অন্যান্য যে গ্রন্থগুলো রয়েছে এর মধ্যে অন্যতম যেটার কথা বলতে হয় পদ্মা মেঘনা যমুনা, কিংবা গল্প গ্রন্থ যেগুলো রয়েছে, জীবন, কিংবা রাজেন ঠাকুরের তীর্থযাত্রা। তো প্রবন্ধ গ্রন্থগুলো যেগুলো রয়েছে এগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব, কারণ আবু জাফর শামসুদ্দিনকে নিয়ে কিন্তু প্রশ্ন এসে থাকে। আর আবু জাফর শামসুদ্দিনের এই ভাওয়ালগড়ের উপাখ্যান, পদ্মা মেঘনা যমুনা এবং শঙ্কর সংকীর্তন, এই তিনটাকে তার ত্রয়ী উপন্যাস বলা হয়ে থাকে। প্রশ্ন আসতেই পারে নিচের কোনটা আবু জাফর শামসুদ্দিনের ত্রয়ী উপন্যাসের অন্তর্গত। তো তিনি মূলত যে যে পুরস্কারগুলো পেয়েছেন এই পুরস্কারগুলোর নাম আমি এখানে উল্লেখ করে দিই। এবারে আসা যাক আল মাহমুদের কথায়। বাংলাদেশের অন্যতম একটা কবি যার নাম আমরা পড়েছি আমরা দেখেছি বিখ্যাত নোলক কবিতায়, এবং আমরা যার কথা আমাদের বোর্ড বইয়ে পড়ে এসেছি, এবং তিনি কিন্তু গত অল্প কয়েক বছর আগে তিনি মৃত্যুবরণ করেছেন। তার প্রকৃত নাম হচ্ছে মীর আব্দুল শুকুর আল মাহমুদ। তার প্রকাশিত শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ যেটা সেটা হলো সোনালী কাবিন, আর লোকান্তর, কালের কলস, অদৃষ্টবাদীদের রান্নাবান্না, এইগুলো হচ্ছে তার প্রধান গ্রন্থ। এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন এসে থাকে। পানকৌড়ি রক্ত কাল লেখা, বা ডাহুকি কাল লেখা উপন্যাস। আহমদ ছফা, এই মানুষটার কথা আমার কাছে মনে হয় যে যদি আমাকে বলা হয় যে বাংলা সাহিত্যে বা বাংলা ভাষায় সবচেয়ে শক্তিমান ভাবে যারা লিখে গেছেন, তার মধ্যে যেই নামগুলো আমি প্রথমে বলবো তার মধ্যে বলবো আহমদ ছফার কথা। আমার মতে যিনি গত শতাব্দীর, আমি যে শ্রেষ্ঠ দার্শনিকতাকে বলি, আমি এটা বিশ্বাস করি। তিনি মূলত একজন চিন্তাবিদ ছিলেন, সাহিত্যিক ছিলেন, আর উত্থান পর্ব পত্রিকার সম্পাদক ছিলেন। আর তিনি বেশ কিছু পুরস্কার প্রত্যাখ্যান করেন। আমি আবারও বলছি যে আমি এটা সরি বলছি, যেখানে পুরস্কার বানানটা ভুল হয়েছে, এটা দন্তসহ। লেখক শিবির পুরস্কার প্রত্যাখ্যান করেন, সাদাত আলী আকন্দ পুরস্কার এটাও তিনি প্রত্যাখ্যান করেন। যদি এ ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, তারপরেও আমরা যেটা পড়ে রাখবো আহমদ ছফা নিয়ে, সেটা হচ্ছে আহমদ ছফাকে নিয়ে কিছু প্রকাশিত লেখা, যেমন ওঙ্কার। এটা আমি বলবো অবশ্যই পড়ার জন্য। মাত্র 40 পৃষ্ঠার মতো একটা উপন্যাস, সেখানে যে আসলে এত বড় কিছু, এত বড় একটা মেসেজ যে এত ছোট কথায়ও তুলে ধরা যায়, আহমদ ছফার লেখা পড়লেই আসলে সেটা বোঝা যায়। আর প্রবন্ধ গ্রন্থ যেগুলো রয়েছে তার মধ্যে যদ্যপি আমার গুরু, এটা নিয়ে আসলে কিছু বলার নেই, কারণ তার গুরু ছিলেন হচ্ছে আব্দুর রাজ্জাক। তো সেই আব্দুর রাজ্জাক কে নিয়েই হচ্ছে তার এই যদ্যপি আমার গুরু লেখাটাতেও তিনি আসলে এমন অনেক অনেক কিছু উল্লেখ করেছেন তার সাথে কথাবার্তায়। তো আমরা এই গ্রন্থগুলোর নাম মোটামুটি মনে রাখবো, কারণ আহমদ ছফাকে নিয়ে কিন্তু প্রশ্ন এসে থাকে। এখন দেখবো আধুনিক যুগের একজন অন্যতম কবি হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত, এবং তাকে কেন যুগসন্ধির কবি বলা হয়? প্রশ্নটা বহুবার এসেছে, যুগসন্ধির কবি কাকে বলা হয়? কারণ তিনি হচ্ছেন এমন একটা কবি, তিনি হচ্ছেন মধ্যযুগ এবং আধুনিক যুগ, দুটো যুগের সন্ধিক্ষণে হচ্ছে আমরা তার আগমন দেখতে পাই। তিনি মূলত ছিলেন একজন কবি এবং সাংবাদিক, সংবাদ প্রভাকর এটার সম্পাদক ছিলেন তিনি। আর বাংলা ভাষায় প্রকাশিত যেটা ছিল প্রথম দৈনিক পত্রিকা। আর তার রচনা রীতির বিশেষত্বটা কোথায় ছিল? ব্যঙ্গ, বিদ্রুপ এবং দেশ ও সমাজ ভাবনা নিয়ে। তার সম্পাদনায় সংবাদ রত্নাবলী, সংবাদ সাধুরঞ্জন এই পত্রিকাগুলো প্রকাশিত হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই মানুষটার কথা আমরা সবাই জানি, কিন্তু তাকে নিয়েও কিন্তু সবসময় প্রশ্ন এসে থাকে। এবারে আসি, সংস্কৃত কলেজ থেকে তাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়। খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে তাকে বিদ্যাসাগর উপাধি কোথা থেকে দেওয়া হয়? সংস্কৃত কলেজ থেকে। কারণ তার পৈতৃক পদবী কিন্তু বিদ্যাসাগর না, তার পৈতৃক পদবী হচ্ছে বন্দ্যোপাধ্যায়। আর তিনি স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা, এই নামটা ব্যবহার করে তিনি স্বাক্ষর করতেন। তার কিছু মৌলিক রচনার মধ্যে চলে আসে ব্রজবিলাস, কিংবা অতি অল্প হইল, আবার অতি অল্প হইল। তো এই প্রশ্ন কিন্তু এসে থাকে যেগুলো কার লেখা, যেমন বেতাল পঞ্চবিংশতি, এটা নিয়ে অনেক প্রশ্ন এসে থাকে যে বেতাল পঞ্চবিংশতি কার লেখা? এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। ভ্রান্তিবিলাস কার লেখা? যদিও ভ্রান্তিবিলাস হচ্ছে আসলে একটা এটা একটা অনুদিত গ্রন্থ, এটা হচ্ছে আলোকে লেখা হয়েছে, অন্য কিছু একটা আলোকে। তো এই জন্য এটা তার মৌলিক গ্রন্থ নয়। এখানে যেমন তার মৌলিক রচনাগুলোর কথা দিয়েছি, কিন্তু তারপরে যেটা বলছিলাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে গ্রন্থগুলো, সেগুলো নিয়ে কিন্তু প্রশ্ন এসে থাকে। আর বাংলা গদ্যে তিনি প্রথম জ্যোতি বা বিরাম চিহ্ন ব্যবহার করেন, এই দাড়ি কমার যেটা আমরা দেখে থাকি। তার রচিত ব্যাকরণ গ্রন্থ হচ্ছে ব্যাকরণ কৌমুদী, এটা নিয়েও কিন্তু প্রশ্ন এসে থাকে। এবারে আমরা আসবো উইলিয়াম কেরির কথায়। যদিও উইলিয়াম কেরিকে নিয়ে খুব বেশি প্রশ্ন আসে না, প্রশ্ন আসার মতো একটাই রয়েছে যে ইংরেজি ভাষায় তিনি বাংলা ব্যাকরণ রচনা করেন, যার নাম ছিল গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আর ভারতে আসার আগে তার মূলত পেশা ছিল হচ্ছে পাদুকা নির্মাণ করা। এবারে আমরা পড়বো আমাদের
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কথায়, যাকে মানে কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আপনি প্রশ্ন পাবেনই, সেটা যেই প্রতিযোগিতামূলক পরীক্ষাই হোক। তো এই দুইজনকে নিয়ে, বিশেষ করে এই দুইজনকে নিয়ে খুব স্বচ্ছ ধারণা থাকতে হবে আমাদের। মাত্র 12 বছর বয়সে তিনি লেটোর গানে যোগ দিয়ে পালা গান রচনা করেন। কাজী নজরুল ইসলামকে নিয়ে অনেক তথ্যই আমরা পড়তে যেয়ে দেখবো, যেগুলো আমরা আগে থেকেই জানি, তারপরে দেখছি। আর তার সম্পাদনায় কোন পত্রিকা? ধূমকেতু নামক অর্ধ সাপ্তাহিক পত্রিকা। রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত গীতিনাট্য কাজী নজরুলকে উৎসর্গ করেন। প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট হয়, প্রত্যেকটা কথা বলবো আপনাদেরকে ক্লাসের সময়, একটু নোট করে নিন। আনন্দময়ীর আগমনে এই কবিতাটা প্রকাশের জন্য তিনি গ্রেফতার হন। কোন কবিতা প্রকাশের জন্য কাজী নজরুল ইসলাম গ্রেফতার হন? আনন্দময়ীর আগমনে। এবং 1922 সালে তিনি গ্রেফতার হন। 1923 সালে তিনি জেল থেকে মুক্তি পান। এবারে আসি তার প্রথম প্রকাশিত, খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়ে অনেক আসে যে তার প্রথম প্রকাশিত কবিতা কোনটা, তার প্রথম প্রকাশিত উপন্যাস কোনটা। প্রথম প্রকাশিত গ্রন্থ ব্যথার গান, এটা একই সাথে তার প্রথম প্রকাশিত গল্প গ্রন্থ। প্রথম প্রকাশিত রচনা বাউন্ডুরের আত্মকাহিনী, এটা হচ্ছে প্রথম প্রকাশিত গল্প। এবারে আসি যে প্রথম প্রকাশিত কবিতা কি? মুক্তি। প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নিবীণা। প্রথম উপন্যাস বাঁধনহারা। প্রথম প্রকাশিত প্রবন্ধ হচ্ছে তুর্ক মহিলার ঘোমটা খোলা। আর প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ হচ্ছে যুগবাণী। আমরা একটু পরে দেখবো যে একটা মানুষ তার লেখার কারণে কিভাবে জেল খাটতে পারে, এটার বর্ণনা। প্রথম প্রকাশিত নাটক ছিল ঝিলিমিলি, যেটা একই সাথে তার প্রথম প্রকাশিত নাট্য গ্রন্থও বটে। এবার আমরা দেখব যে তার মোট 5টি গ্রন্থ নিষিদ্ধ হয়। বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু, যুগবাণী। এটাকে আমি একটা নিমানিক দিয়ে মনে রাখতাম, যেমন বিষের গান, চন্দ্রবিন্দু, শিখায় বাণী, এমন কিছু একটা। তো এখন আসলে আপনি কিভাবে আপনার মতো নিমানিক দিয়ে মনে রাখবেন, এটা একান্তই আপনার ব্যাপার। তো এই 5টা গ্রন্থ নিষিদ্ধ হয়, যেটা থেকে প্রশ্ন আসে যে নিচের কোন গ্রন্থটি নিষিদ্ধ হয়েছিল, বা কাজী নজরুল ইসলামের লেখা কোন গ্রন্থটি নিষিদ্ধ হয়েছিল। জেলে বসে তিনি লিখেছিলেন রাজবন্দির জবানবন্দি, আর বিষের বাঁশি তার প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থ। অগ্নিবীণা তিনি উৎসর্গ করেন কাকে? বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষকে। এই বইয়ের প্রথম কবিতাটি প্রলয় উল্লাস। এসব প্রশ্ন নিয়মিত এসে থাকে যে অগ্নিবীণা কাব্য গ্রন্থের প্রথম কবিতা কোনটি? প্রলয় উল্লাস। বাঁধনহারা পত্র উপন্যাসের পর্যায়ভুক্ত পত্র উপন্যাস। 1942 সালের 10 অক্টোবর তিনি মস্তিষ্কের ব্যাধিতে আক্রান্ত হন এবং 1972 সালের 24 মে তাকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে কলকাতা থেকে ঢাকায় আনা হয়। তার মৃত্যুর 6 মাস আগে 1976 সালের 18 ফেব্রুয়ারি তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়, এবং যেখানে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক বড় ভূমিকা ছিল। তিনি কিন্তু আমাদের মানে বলবো যে স্বাধীন বাংলাদেশে কাজী নজরুল ইসলামকে নিয়ে আসেন, এবং তাকে এই যে জাতীয় কবি এবং তাকে যে এই সম্মাননাটা প্রদর্শন করা, আমরা কিন্তু এখান থেকেই পাই। কাজী নজরুল ইসলামকে নিয়ে আসলে মানে আরো অনেক কিছু বলা যায়, তারপরে আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি। বিখ্যাত কাব্যগ্রন্থ যেগুলো অগ্নিবীণা, বিষের বাঁশি, ভাঙার গান, এগুলো একদম আমাদের মুখস্থ থাকতে হবে রীতিমতো। জিঞ্জির, ফণি মনসা, প্রলয় শিখা। তার রচিত জীবনী কাব্য রয়েছে চিত্তনাম, যেটা হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জীবনী। অন্যদিকে মরু ভাস্কর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, যেটা নিয়ে আমরা কিন্তু আমাদের বোর্ডের বইয়েও পড়েছি। তার বিখ্যাত গল্পগ্রন্থ ব্যথার গান, রিক্তের বেদন, শিউলি মালা। আর তার রচিত সঙ্গীত বিষয়ক গ্রন্থ সেগুলো হচ্ছে বনগীতি। তিনি 10-এর অধিক ছায়াছবির সঙ্গেও কাজ করেছেন। একটা মানুষ আসলে যতভাবে প্রতিভাবান হতে পারে, কাজী নজরুল ইসলামের মধ্যে আমরা তার সবকিছুই দেখতে পাই। যেমন তিনি ধ্রুব চলচ্চিত্রের মানে তিনি সেখানে অভিনয় পর্যন্ত করেছেন, আমরা যেটা দেখতে পাই। তো হিন্দি ছিল যেগুলো, যে ছায়াছবিগুলোর সঙ্গে তিনি কাজ করেছেন, যেমন বিদ্যাপতি, চৌরঙ্গী। আর বাংলায় ছিল হচ্ছে পাতালপুরি, সাপুরে, কিংবা মানে অন্য যেগুলো রয়েছে, এগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে মানে এখানে যেগুলো আমি নাম দিয়েছি, তিনি কিন্তু সেগুলোর সঙ্গে তিনি যুক্ত ছিলেন। এবারে আমরা আসি পদ্মার পলিদ্বীপ কত সালে প্রকাশিত হয়। আমি আসলে কোনোটার উত্তরই দেব না, আমি আমার যারা দেখছেন এই মুহূর্তে তাদেরকেই বলবো অবশ্যই উত্তরটা বের করে নিতে। লৌকিক দার্শনিক হিসেবে খ্যাত ছিলেন নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম তিনি একটু যেটা বলেছি। কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ নয়, নিচের কোনটি? এবারে আসা যাক কামিনী রায়ের কথা। ঐতিহাসিক ঔপন্যাসিক চণ্ডীচরণ সেনের মেয়ে হচ্ছে কামিনী রায়। আমরা অনেকেই কামিনী রায়ের নাম জানি, এবং আমরা বোর্ডের বইও তার লেখা কবিতা পড়েছি, কিন্তু আমরা অনেকেই হয়তোবা জানি না যে তার পিতাই ছিলেন ঐতিহাসিক ঔপন্যাসিক চণ্ডীচরণ সেন। তিনি মূলত বেথুন কলেজে অধ্যাপনা করতেন। তো তিনি অধ্যাপনার পাশাপাশি অনেক লেখাই লিখেছেন এবং অনেক পুরস্কারও তিনি লাভ করেছেন। তার মধ্যে 1929 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া জগত্তারিণী পদকের কথা বলতেই হয়।
আর কামিনী রায়ের কথা বলে তার উল্লেখযোগ্য যে কাব্যগ্রন্থগুলো, এগুলো নিয়ে নিয়মিত প্রশ্ন এসে থাকে। দীপ ও ধূপ কার লেখা, কিংবা নির্মাল্য কার লেখা, তো এইগুলো আমরা একটু লক্ষ্য রাখবো। এবারে আমরা আসি কায়কোবাদের কথায়, যার মূল নাম কিন্তু আসলে কায়কোবাদ নয়, তার প্রকৃত নাম হচ্ছে কাজেম আল কুরেশি। কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং নবীনচন্দ্র সেনের কাব্য প্রভাব তার উপর অনেক বেশি ছিল। আর তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ যেটা বিরহ বিলাপ, যা তিনি মাত্র 13 বছর বয়সে রচনা করেছিলেন। আর তার বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে মহাকাব্য মহাশ্মশান, এটা হচ্ছে আমরা দেখি যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো যেটা নিয়ে প্রশ্ন এসে থাকে। বাঙালি মুসলমান কবিদের মধ্যে তিনি প্রথম মহাকাব্য ও সনেট রচনা করেন। মহাকাব্য আর সনেট তিনি প্রথম রচনা করেছেন। এবারে আসি কালীপ্রসন্ন সিংহের কথায়। তো তিনি হচ্ছেন কি কি প্রতিষ্ঠা করেছেন সেগুলো নাম আমরা এখানে দেখতে পাচ্ছি। বাংলা সাহিত্যে নতুন ধারার মহাকাব্য রচিত হয়েছে বুঝতে পেরে তিনি মাইকেল মধুসূদন দত্তকে সংবর্ধিত করেন 1861 সালে। আর তিনি হুতম প্যাঁচার নকশা এবং সংস্কৃত মহাভারতের গদ্য অনুবাদের জন্য অমর হয়ে আছেন। এটা কিন্তু খুবই কমন একটা প্রশ্ন যে হুতম প্যাঁচার নকশা কার লেখা? কালীপ্রসন্ন সিংহের লেখা। আর তার অনুসৃত রীতির ভাষাকে হুতমি বাংলা বলা হয়। এবারে আসি কুসুম কুমারী দাস। কুসুম কুমারী দাস তার আরেকটা, একটু আগে যেমন বলছিলাম একজনের কথা, পিতা কন্যা, তেমনি আসছে মাতা আর ছেলে। জীবনানন্দ দাশের মা হচ্ছেন কুসুম কুমারী দাস। এবং কুসুম কুমারী দাসের আরেকটা ব্যাপার হচ্ছে তিনি কিন্তু একজন স্বভাব কবি ছিলেন। মানে তিনি স্বভাব কবি বলতে মুখে মুখে কবিতা রচনা করে ফেলা। শিশুদের জন্য তিনি রচনা করেন কবিতা মুকুল, আর তার গদ্য গ্রন্থের নাম হচ্ছে পৌরাণিক আখ্যায়িকা। এটা নিয়েও প্রশ্ন এসে থাকে কিন্তু। প্রবাসী, ব্রহ্মবাদী, মুকুল, এই পত্রিকাগুলোয় তার কবিতা প্রকাশিত হতো। আর জসিমউদ্দিন, তাকে পল্লী কবি বলা হয়ে থাকে, এবং ছাত্র জীবনেই কিন্তু তার কবি প্রতিভার প্রকাশটা আমরা দেখতে পাই। তার ছাত্রাবস্থায় কবর কবিতা কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ের পাঠ্য তালিকাভুক্ত করা হয়, এটা আমরা জানি। প্রবেশিকার অন্তর্ভুক্ত। জসিমউদ্দিনের কবর কবিতাটি প্রথম কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়। কবর নিয়ে অনেক প্রশ্ন এসে থাকে, আমরা কবিতাটি পেয়েছিলাম বোর্ডের বইয়ে। তার প্রথম কাব্যগ্রন্থ রাখালি এর কবিতা হচ্ছে এই কবর। তার বিখ্যাত গাথা কাব্য নকশিকাথার মাঠ, সজন বালিয়ার ঘাট, এগুলো। সুচয়নী তার নির্বাচিত কবিতার সংকলন, আর তার রচিত খণ্ড কবিতার সংকলন যেগুলো রাখালি, বালুচর, এগুলো আমাদের একদম মনে রাখতে হবে। আর তার সুখপাঠ্য গদ্য গ্রন্থ যাদের দেখেছি, কিংবা ঠাকুর বাড়ির আঙিনায় জীবন কথা, তো আমাদের এগুলো একটু মনে রাখতে হবে, কারণ জসিমউদ্দিনকে নিয়ে অনেক প্রশ্ন এসে থাকে বিসিএস থেকে শুরু করে অন্যান্য পরীক্ষাগুলোতে। এবারে আসি তার রচিত ভ্রমণ কাহিনী কোনগুলো, চলে মুসাফির, কিংবা যে দেশে মানুষ বড়। তার রচিত শিশুতোষ গ্রন্থ হচ্ছে হাসু, এক পয়সার বাঁশি, এগুলো। রচিত নাটক হচ্ছে বেদের মেয়ে, গ্রামের মেয়ে, এগুলো। তার রচিত একমাত্র উপন্যাসের নাম হচ্ছে বোবা কাহিনী। এবারে আসি তার রচিত গানের সংকলন নিয়ে। রঙিলা নায়ের মাঝি, গাঙের পার, জারি গান, এগুলো। নকশিকাথার মাঠ কাব্যটি ইংরেজিতে E.M. মিলফোর্ড ফিল্ড অফ দ্য এমব্রয়ডারি কুইল্ট নামে অনুবাদ করেন। এটাও খুবই খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। তো আমরা এইগুলো একটু মনে রাখবো। এখানে যা যা দেখছি, যদি সম্ভব হয় এখন আমি বলবো যে পজ দিয়ে এই ব্যাপারগুলো সব নোট করে নিতে, কারণ জসিমউদ্দিনকে নিয়ে নিয়মিত প্রশ্ন এসে থাকে, এবং কোনটা তার ভ্রমণ কাহিনী, কোনটা তার শিশুতোষ গ্রন্থ, এ ধরনের প্রশ্ন কিন্তু হরহামেশাই চলে আসে। যে একটা গ্রন্থের কথা দিয়ে বলা হলো যে এটা কি ধরনের গ্রন্থ, এটা কি শিশুতোষ গ্রন্থ, নাকি এটা অন্য কিছু, নাকি এটা উপন্যাস, নাকি এটা গানের সংকলন, এমন। এবারে আসবো জহির রায়হানের কথায়। এই কিংবদন্তি মানুষটাকে নিয়ে আসলে কি বলবো, তাকে নিয়ে কিছু বলার নেই, যে এত এত মানে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তিনি ছিলেন। জহির রায়হানের প্রকৃত নাম হচ্ছে মোহাম্মদ জহিরুল্লাহ, এবং শহীদুল্লাহ কায়সার আর জহির রায়হান তারা কিন্তু দুই ভাই ছিলেন। শহীদুল্লাহ কায়সারের কন্যা যিনি শমী কায়সার, তাকেও আমরা চিনি, বাংলাদেশের একজন কিংবদন্তি অভিনেত্রী। তো শহীদুল্লাহ কায়সার এবং জহির রায়হান তারা হচ্ছে আপন ভাই ছিলেন। তিনি মূলত ছিলেন একজন কথাশিল্পী ও চলচ্চিত্র পরিচালক হিসেবে তিনি পরিচিত ছিলেন। আর 52 সালে রাষ্ট্রভাষা আন্দোলনে কিন্তু তিনি অত্যন্ত সক্রিয় ছিলেন, যদিও তার মৃত্যুটা খুবই হৃদয় বিদারক। এবং তার প্রথম পরিচালিত ছবি যেটা হচ্ছে কখনো আসেনি। আর তার পরিচালিত যে অন্য ছবিগুলো ছিল তার মধ্যে জীবন থেকে নেয়া, এটার কথা আসলে বলতেই হয়, এটা আমরা অনেকেই হয়তো বা দেখেছি। বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার একটি প্রামাণ্য চিত্র তিনি তৈরি করেন, স্টপ জেনোসাইড। আমার মনে হয় যেটা আমাদের সবার একবার হলেও দেখা উচিত, মানে এত অসাধারণ সৃষ্টিগুলো সে সময় করে গিয়েছে। এবং জহির রায়হানের যে উপন্যাস, তার মধ্যে 1000 বছর ধরে, এটা আমরা পড়েছি অনেকেই, যেটা আমাদের পাঠ্য বইয়ের অন্তর্গত ছিল, কিংবা বরফ গলা নদী, এটা অনেক বিখ্যাত। আর তার সৃষ্ট প্রথম সিনেমাস্কোপ ছবি ছিল হচ্ছে বাহানা।
তিনি আদমজী সাহিত্য পুরস্কার এবং বাংলা একাডেমি থেকে মরণোত্তর সাহিত্য পুরস্কার লাভ করেন। তার রচিত সুপরিচিত একটা গল্প গ্রন্থ রয়েছে, সেটা হচ্ছে সূর্যগ্রহণ। আর সমগ্র পাকিস্তানের প্রথম রঙিন ছবিটা কিন্তু সৃষ্টি করেন জহির রায়হান, যেটা নাম হচ্ছে সংগম। এবারে আসা যাক জীবনানন্দ দাশের কথা। মনে রাখবো এই তালব্য স, এখানে দাস, আমরা কিন্তু এখানে পুরো দন্তস্বর লিখবো না, নামের বানান। দৈনিক স্বরাজ পত্রিকার সাহিত্য বিভাগ সম্পাদনা করতেন। আর জীবনানন্দ দাশকে বলবো, তিনি আসলে আমাদের মানে যারা এখনো অনেকে গান লিখেন, কবিতা লিখেন, সবাইকে এমন ভাবে প্রভাবিত করে গেছেন এই মানুষটা। মানে দুঃখ বিলাস বলি বা দুঃখ নিয়ে যেভাবে কথা বলা যায় বা হতাশা নিয়েও যেভাবে কথা বলা যায়, জীবনানন্দ দাশের লেখা না পড়লে আসলে এটা বোঝাটা মুশকিল। তার রচনায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী প্রকৃতি কাব্যময় হয়ে উঠেছে, যেটা আমরা দেখতে পাই আবার আসিব ফিরে, আমরা পড়েছিলাম আমাদের বইয়ের মধ্যে, পাঠ্য বই। এবং রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতাকে চিত্ররূপময় কবিতা বলেছেন, চিত্ররূপময় কবিতা। আর তার রচিত যে কাব্যগ্রন্থ রয়েছে, এগুলো নিয়ে সব সময় প্রশ্ন এসে থাকে, যেমন বেলা অবেলা কাল বেলা, এটা কার লেখা, কিংবা ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, এগুলো কার লেখা। তাকে ধূসরতার কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি, রূপসী বাংলার কবি, এমন অনেক বিশেষণে কিন্তু বিশেষায়িত করা হয়ে থাকে। কিন্তু তার এত কবিতার পরেও ছিল একটা প্রবন্ধ গ্রন্থ, যেটা বলতে হয় মানে একটা প্রবন্ধ গ্রন্থ যেটা নিয়ে প্রশ্ন এসে থাকে, সেটা হচ্ছে কবিতার কথা। আর মাল্যবান, সতীর্থ, এই উপন্যাসগুলোও কিন্তু লিখে গিয়েছেন তিনি। যদিও জীবনানন্দ দাশ ঔপন্যাসিক হিসেবে কখনোই বিখ্যাত ছিলেন না, তিনি মূলত বিখ্যাত ছিলেন একজন কবি হিসেবে। বিখ্যাত ছিলেন কি, এখনো আছেন, অমর হয়ে আছেন আমাদের মাঝে। এবার এসে দীনবন্ধু মিত্রের কথায়। দীনবন্ধু মিত্র সাহিত্য জীবনটা যদিও শুরু করেন কবিতা দিয়ে, কিন্তু আমরা কিন্তু নাটকের কারণে আমার মনে হয় যে তাকে আরো বেশি চিনি। তো ঈশ্বর গুপ্তের অনুপ্রেরণায় তিনি মূলত কবিতা লিখেন। আর তার কবিতা হচ্ছে সংবাদ প্রভাকর, সংবাদ সাধুরঞ্জন, এসব পত্রিকায় প্রকাশ পেত। তো এই প্রশ্নটা আসলে অনেক চলে আসে যে পত্রিকার কথা কেন এত আসে, পত্রিকায় প্রকাশিত হওয়া কবিতা এখন তো আমরা তেমন দেখি না, বইয়েই প্রকাশিত হয়, যেটাই প্রকাশিত হচ্ছে না কেন, বা হয়তো বা অন্য কোনো মানে ইন্টারনেটের মাধ্যমে, যেহেতু এখন ব্লগ অনেক কিছু রয়েছে, সেগুলোতে হতে পারে। আসলে ওই সময় ব্যাপারটা ছিল কি, বইটা এতটা সহজলভ্য ছিল না সবার হাতে হাতে। এই জন্যই আমরা অনেক কবিতার কথা যখন শুনি যে এই কবির ওই কবিতা এই পত্রিকায় প্রথম প্রকাশিত হয়, কিংবা সেই পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। এই জন্য মানুষের হাতে বইয়ের চেয়ে সহজলভ্য যেটা ছিল সেটা হচ্ছে পত্রিকা। এই জন্যই আমরা এমনটা দেখি যে অনেক বিখ্যাত বিখ্যাত কবিতা রয়েছে সেই সময়কার, যেগুলো পত্রিকায় প্রকাশিত হয়েছে। তার রচিত জনপ্রিয় কাব্য যেগুলো, সেটা হচ্ছে যেমন এখানে বলছে সুরধুনী কাব্য, দ্বাদশ কবিতা। সাহিত্য জীবনের শুরুটা কবিতা দিয়ে হলো, যেটা বলছিলাম যে নাট্যকার রূপেই কিন্তু তিনি সমাধিক পরিচিত। আর দীনবন্ধু মিত্রের নীলদর্পণ, এই নাটকটার কথা আমরা সবাই কম বেশি শুনেছি। তো দীনবন্ধু মিত্রের পরিচয়টা আসলে মূলত আমাদের কাছে নাট্যকার হিসেবে, কিন্তু এছাড়াও তিনি আরো অনেক কিছু লিখেছেন। এবারে আসি নীলকর সাহেবদেরই যে বিভৎস অত্যাচারে লাঞ্ছিত নীল চাষীদের যে দুরবস্থা, সেটার জন্যই নীলদর্পণ নাটকটা লেখা 1860 সালে। আর নীলদর্পণকে বাংলাদেশের নাটক বলা হয়। নীলদর্পণ নাটকটা নিয়ে সবসময় প্রশ্ন এসে থাকে। আর নীলদর্পণ নাটকটি প্রকাশ করেন রেভারেন্ড জেমস লং। মাইকেল মধুসূদন দত্ত আর নেটিভ ছদ্মনামে নীলদর্পণ নাটকটিকে কিন্তু ইংরেজিতে অনুবাদ করেছিলেন। আর তার করা অনুবাদের নাম ছিল কি, সেটা ছিল নীলদর্পণ ফর দি ইন্ডিগো প্ল্যান্টিং বিয়ার, যেটা করেছিলেন উনি 1861 সালে। এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে, নীলদর্পণ নাটক নিয়ে নিয়মিত প্রশ্ন এসে থাকে। আর তিনি কিছু প্রহসন রচনা করেন, সেখানে কিন্তু প্রহসনেও যে তার একটা বিশাল দক্ষতা রয়েছে সেটার পরিচয়টা ফুটে ওঠে। তো সধবার একাদশী, এটা নিয়ে অনেকবার প্রশ্ন এসেছে বিসিএস এ। এবং বিয়ে পাগলা বুড়ো কার লেখা? বিয়ে পাগলা বুড়ো দীনবন্ধু মিত্রের লেখা। বিয়ে পাগলা বুড়ো কি ধরনের রচনা? এটা হচ্ছে একটা প্রহসন। আর তার রচিত কিছু নাটক নিয়েও হচ্ছে এখানে, যেমন আমি উল্লেখ করেছি, একটা হচ্ছে কমলের কামিনী, কিংবা লীলাবতী, কিংবা নবীন তপস্বিনী। এবারে আসি নির্মলেন্দু গুণের কথা, যিনি হচ্ছেন একজন জীবন্ত কিংবদন্তি। বাংলাদেশের কবিদের কবি কাকে বলা হয়, এটা অনেকবার এসেছে প্রশ্ন। কিংবা স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, এটা আমরা পাঠ্য বইয়ে পড়েছি। তো নির্মলেন্দু গুণকে আসলে আমরা চিনি না এমন মানুষ বাংলাদেশে আরেকটি নেই। তো আমার কাছে মনে হয় যেটা, যে মানে যেই কবিরা এখনো বাংলাদেশে জীবিত রয়েছেন, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় কবি হচ্ছেন এবং সবচেয়ে সফল কবি হচ্ছেন কবি নির্মলেন্দু গুণ। তো তার ডাকনাম হচ্ছেন রতন। যদিও নামটা অনেক আমার কাছে মনে হয় যে মজাদার, যে নির্মলেন্দু গুণ, যে তার যে বেশভূষা যেমন খুব সুন্দর চলে যায় তার সাথে নির্মলেন্দু গুণ, কিন্তু যখনই তাকে বলা হয় রতন, তখন আসলে তার এই বেশভূষার সাথে আমার মনে হয় না যে এই নামটা আর যায়। তো তারপরে যাই হোক, এটা মজা করেই বললাম, এটা হচ্ছে কবির ডাকনাম। আর বাংলাদেশের কবিদের কবি বলা হয় তাকে, যেটা পরীক্ষাগুলোতে এসে থাকে।
আর তিনি আসলে অনেক পুরস্কার পেয়েছেন, তো এখানে আমি তার মধ্যে কিছু উল্লেখ করেছি। আর নির্মলেন্দু গুলের প্রকাশিত যে গ্রন্থগুলো, এগুলো নিয়ে সবসময় প্রশ্ন আসে। প্রেমাংশুর রক্ত চাই কিংবা নিশি কাব্য, তারপরে তার যে অনুবাদ কবিতাগুলো রয়েছে সেটা হচ্ছে যে রক্ত আর ফুলগুলি, কিংবা যেটা বলছিলাম এখানে যে রাজনৈতিক কবিতা, তো এগুলো নিয়েও কিন্তু আমরা দেখতে পাই যে প্রশ্ন এসে থাকে। আর তার প্রকাশিত যে গ্রন্থগুলো, এগুলো নিয়ে আসলে প্রশ্ন আসে। তার মধ্যে ভলগার তীরে, এটা হচ্ছে অনেকবার আমি দেখেছি এটা নিয়ে প্রশ্ন এসেছে যে এটা কার লেখা বা এটা কি ধরনের রচনা। এটা হচ্ছে ভ্রমণ কাহিনী, নির্মলেন্দু গুলের লেখা। এবারে আমরা আসি প্রমোদ চৌধুরীর কথায়। মানে এই মানুষটা আসলে এত শক্তিমান একটা লেখক ছিলেন। তিনি বীরবল ছদ্মনাম ব্যবহার করে তিনি অনেক রচনা প্রকাশ করেন, এবং এই একটা প্রশ্নই যে কতবার এসেছে যে বীরবল ছদ্মনামটা কার। বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক হচ্ছেন তিনি, চলিত রীতির প্রবর্তক। এর আগে কিন্তু সাধু ভাষায় লেখা হতো, চলিত ভাষায় লেখাটাকে তিনি প্রথম আনেন। তো চলিত রীতিতে তার প্রথম গদ্য রচনা যেটা, সেটা ছিল বীরবলের হালখাতা। আর মাসিক পত্রিকা সবুজ পত্র সম্পাদনা করে অনেক খ্যাতি অর্জন করেন। আমরা কিন্তু একটা কমন ব্যাপার দেখতে পাচ্ছি সবার মধ্যেই কম বেশি, যে এই লেখক কবিরা কোনো না কোনো পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন, এবং তাদের জীবনটা, অনেকেরই কর্মজীবনটা শুরু হয়েছে সাংবাদিকতার মধ্য দিয়ে। আমি কিন্তু একটু আগে যে কথাটা বললাম যে সংবাদপত্র সেই সময়ের সাহিত্যে অনেক বড় ভূমিকা পালন করেছে। কারণ কি? কারণটা হচ্ছে এটা যে বইটা মানুষের কাছে এতটা সহজলভ্য ছিল না, ছিল হচ্ছে সংবাদপত্র। তো সংবাদপত্রে যখন এরকম বড় বড় কবি সাহিত্যিকরা, মানে তারা তখনও বড় বড় হয়নি ধরলাম, বা হয়তো বা কেউ বিখ্যাত হয়ে গেছে, তাদের লেখাগুলোকে সেখানে সাবমিট করছেন। তো লেখাগুলো তো ওইটার মাধ্যমে মানুষের হাতে পৌঁছাচ্ছে। তো এজন্যই সে সময়ে সংবাদপত্রের একটা অনেক বড় ভূমিকা ছিল, এই ধরনের ভূমিকাগুলো, যেটা এখনকার কবি সাহিত্যিকদের মধ্যে মানে এটার আর দরকার পড়ে না, কারণ যুগ পাল্টেছে, যুগটা আর সেভাবে নেই। আর তার রচিত যে প্রবন্ধ গ্রন্থগুলো রয়েছে, যেমন আমাদের শিক্ষা, কার রচিত প্রবন্ধ গ্রন্থ? খুব কমন প্রশ্ন। তার রচিত যে কাব্যগ্রন্থ পদচারণ, কিংবা গল্প গ্রন্থ আহুতি, নীললোহিত, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই কম। এবারে আসা যাক প্যারীচাঁদ মিত্রের কথায়, যেটা হচ্ছে তার রচিত প্রথম উপন্যাসের নাম হচ্ছে আলালের ঘরের দুলাল। যদি এটাকে সার্থক উপন্যাস বলা হয়ে থাকে না, বাট উনি যে ওই সময় এমন একটা প্রচেষ্টা নিয়েছিলেন, এটার জন্যই তাকে অনেক বেশি সাধুবাদ জানানো হয়। তো প্যারীচাঁদ মিত্রর কথা বললে আলালের ঘরের দুলালের কথা তো আসে। আর তিনি যে ছদ্মনামে লিখতেন, তিনি কিন্তু প্যারীচাঁদ মিত্র নামে লিখতেন না, তিনি টেকচাঁদ ঠাকুর, মানে টেকচাঁদ ঠাকুর এই ছদ্মনামটাতে তিনি আসলে লিখতেন। আর চিরস্থায়ী বন্দোবস্তের সমালোচনা করে তিনি একটা প্রবন্ধ লিখেন, যে দ্য জমিনদার অ্যান্ড রয়্যালস। এই প্রবন্ধটাও কিন্তু খুব উল্লেখযোগ্য একটা প্রবন্ধ। এবারে আমরা আসি ফররুখ আহমদের কথায়। ফররুখ আহমদের কবিতা আমরা সবাই কম বেশি পড়েছি আমাদের বোর্ডের বইয়ে। ফররুখ আহমদ মূলত ইসলামী স্বাতন্ত্র্যবাদী কবি ছিলেন। তার লেখার মধ্যে কিন্তু আমরা পেতাম যে কোথায় যেন একটা, যে তিনি মানে ইসলামের একটা ভাবধারা যে তার ভেতরে তিনি ধারণ করতেন, সেটা তার লেখার মধ্যেই কিন্তু তিনি ফুটিয়ে তুলতেন। তার রচিত কবিতায় পাকিস্তানবাদ, ইসলামী আদর্শ এবং আরব ইরানের ঐতিহ্য খুব উজ্জ্বলভাবে প্রস্ফুটিত হয়েছে। মানে ইসলামী যেই ঐতিহ্য বা যে সংস্কৃতির কথা, সেটা আমরা দেখতে পাই ফররুখ আহমদের কবিতায়। আর আরেকটা তিনি যেটা করেছেন সেটা হচ্ছে আরবি ফার্সি শব্দের প্রয়োগে নৈপুণ্য। আমি এখানে দুঃখ প্রকাশ করবো, এখানে একটু মানে এটা প হয়ে গেছে, এটা হবে ফার্সি। ফার্সি মানে হচ্ছে পার্সিয়ান, ইরানিয়ান, ওই দিককার যে শব্দগুলো খুব দক্ষতার সাথে তিনি এই শব্দগুলোকে ব্যবহার করতেন তার কবিতার মধ্যে। হাতেম তাই তার রচিত একটি কাহিনী কাব্য, যার জন্য তিনি আদমজী পুরস্কার লাভ করেন 1966 সালে। সাত সাগরের মাঝি হচ্ছে তার রচিত শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। তাকে নিয়ে কিন্তু নিয়মিত প্রশ্ন এসে থাকে ফররুখ আহমদকে নিয়ে। এবং নৌফেল ও হাতেম, এটা কার লেখা? আপনারা যারা হচ্ছে বিগত বছরের প্রশ্ন সমাধান করে থাকেন, আমার মনে এই প্রশ্ন বহুবার দেখেছেন, নৌফেল ও হাতেম কার লেখা? এটা হচ্ছে ফররুখ আহমদের লেখা কাব্যনাট্য কিংবা সনেট সংকলন, মুহূর্তের কবিতা। এবারে আসা যাক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথায়। বঙ্কিমচন্দ্রের কথা যদি বলি, তাহলে আমি যেমন একটু আগে বলছিলাম যে এই ভিডিওটার মধ্যেই যে আমরা এমন অনেক সাহিত্যিকের কথা বলি, যে সাহিত্যিক নিজেও হচ্ছে তার ক্যারিয়ারে অনেক সফল ছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিজে কিন্তু একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মূলত ঔপন্যাসিক এবং বাঙালির নবজাগরণের অন্যতম অগ্রদূত ছিলেন। প্রথম সংবাদ প্রভাকর পত্রিকায় তিনি কবিতা লিখেন, এবং তার মাধ্যমে আসলে তার সাহিত্য চর্চায় তার মানে এই আগমনটা ঘটে আর কি। আর তার রচিত প্রথম বাংলা উপন্যাস, যেটা অনেক বিখ্যাত, দুর্গেশ নন্দিনী। পথিক তুমি পথ হারাইয়াছ, বিখ্যাত লাইন, যেটা দুর্গেশ নন্দিনী থেকেই উল্লেখ করা। আর এটা বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। এই প্রশ্নটা কিন্তু একটু ট্রিকি। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কে লিখেছেন? হচ্ছে প্যারীচাঁদ মিত্র, যেটা হচ্ছে আলালের ঘরের দুলাল। কিন্তু সেটা কিন্তু সার্থক উপন্যাস না। তিনি ওই সময় যেটা বললাম যে ট্রাইটা করেছেন, এটাই অনেক বড়, এমন একটা প্রচেষ্টা তিনি নিয়েছিলেন। কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেটা রচনা করেছেন, এটা হচ্ছে একটা সার্থক উপন্যাস, যেটা হচ্ছে দুর্গেশ নন্দিনী।
আর তার রচিত দ্বিতীয় উপন্যাসের নাম হচ্ছে কপালকুণ্ডলা। এবারে আসি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে আরো কিছু প্রশ্নে। তাকে নিয়ে প্রচুর প্রশ্ন আসে। সামাজিক সমস্যার আলোকে তার রচিত উপন্যাস যেগুলো ছিল বিষ বৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, রজনী তার লেখা মনস্তত্ত্ব বিশ্লেষণমূলক উপন্যাস। খুব ভালো করে এটা আমি নোট করে রাখতে বলবো। এটা প্রশ্নে আসে যে রজনী কি ধরনের উপন্যাস? এটা হচ্ছে মনস্তত্ত্ব বিশ্লেষণমূলক উপন্যাস। তার রচিত রাজসিংহ এবং আনন্দমঠ উপন্যাসে হিন্দুর বাহুবল ও বীরত্ব রূপায়িত হয়েছে। তাকে বাংলা উপন্যাসের জনক বলা হয়। এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার মতো, যে বাংলা উপন্যাসের জনক বলা হয় কাকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। আর ত্রয়ী উপন্যাস বলা হয় তার কোন তিনটাকে? আনন্দমঠ, দেবী চৌধুরানী এবং সীতারাম। অন্যদিকে তার ছদ্মনাম কি ছিল? তার ছদ্মনাম ছিল কমলাকান্ত। আমরা যারা কমলাকান্তের জবানবন্দি আমরা অনেকেই পড়েছি। তার অন্যতম কীর্তি বঙ্গদর্শন পত্রিকার প্রকাশ ও সম্পাদনা। আর তিনি সাহিত্য সম্রাট এই আখ্যা বা এই উপাধিটা আসলে লাভ করেছিলেন। এইবারে যার কথা বলবো, মানে এই দুজন কবি আসলে আমার ব্যক্তিগতভাবে, একজন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, একজন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। কারোর সাথে কারো তুলনায় যাচ্ছে না, দুইজনের সময়কালে অনেক পার্থক্য। মাইকেল মধুসূদন দত্তের কবিতা নিয়ে আসলে কিছুই বলার নেই। যে মানে আমার মনে হয় না যে বাংলা সাহিত্যে ওনার মতো দ্বিতীয় প্রতিভাধর কোনো কবি জন্মগ্রহণ করেছেন বা করবেন কখন। তিনি মূলত কবি ও নাট্যকার ছিলেন, আর তিনি অনেক ভাষায় পারদর্শী ছিলেন। তার রচিত প্রকাশিত প্রথম গ্রন্থের নাম হচ্ছে ক্যাপটিভ লেডি। তার রচিত প্রকাশিত প্রথম বাংলা গ্রন্থের নাম হচ্ছে শর্মিষ্ঠা, যেটা হচ্ছে একটা নাটক। এবং পদ্মাবতী, এইগুলো নিয়েও কিন্তু প্রশ্ন এসে থাকে। দুটা বাংলা নাটক, পদ্মাবতী, কৃষ্ণকুমারী। আর তার রচিত যে প্রহসনগুলো, বুড়ো শালিকের ঘাড়ে রোঁ কিংবা একে কি বলে সভ্যতা, এগুলো আমরা আমাদের বইয়েও পড়ে এসেছি আসলে কবি পরিচিতিতে। তারপরে হচ্ছে আমাদের এগুলো পড়তে হবে। আর তার রচিত যে অমর মহাকাব্য মেঘনাদ বধ কাব্য, বাংলা কাব্য সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের স্রষ্টা হচ্ছেন আমাদের এই মাইকেল মধুসূদন দত্ত। বাংলা ভাষায় চতুর্দশপদী কবিতা বলে এবং সনেট রচনায় তার কৃতিত্ব প্রথম। এখানে আমি একটু সরি বলবো সবাইকে যে চন্দ্রবিন্দুরা দেওয়া হয়নি। যখনই আমরা সম্মানার্থে তার লিখবো অবশ্যই সেখানে আমরা চন্দ্রবিন্দু বসাবো। আর তিনি হোমারের ইলিয়াডের উপাখ্যান অবলম্বন করে বাংলা গদ্যে হেক্টর বধ রচনা করেন। তো এইগুলো ছিল মোটামুটি মধুসূদন দত্তকে নিয়ে তথ্যগুলো, যেগুলো আমার মনে হয় যে আমরা যদি মনে রাখি তাহলে আমরা খুব সুন্দর করেই মধুসূদন দত্তকে নিয়ে কোনো প্রশ্ন আসলে আমরা সেটাকে উত্তর করে আসতে পারি। উচ্চ মাধ্যমিকে আমরা যখন পদ্মা নদীর মাঝি পড়েছি, আমরা সবাই মানিক বন্দ্যোপাধ্যায় নামটার সাথে পরিচিত হয়েছি। যদিও তিনি কথা সাহিত্যিক হিসেবে পরিচিত, কিন্তু তারপরেও কিন্তু তার কিছু গল্প গ্রন্থ রয়েছে এবং তার অন্যান্য আরো কিছু লেখা রয়েছে যেগুলো নিয়ে নিয়মিত প্রশ্ন এসে থাকে বিসিএস থেকে শুরু করে অন্যান্য পরীক্ষাগুলোতে। তো তার পিতৃ প্রদত্ত নাম ছিল কিন্তু প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় না। আর তিনি মূলত একজন কথা সাহিত্যিক ছিলেন। আর তার প্রথম যে গল্পের নাম সেটা হচ্ছে অতসী মামি, যেটা বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়। এটা থেকে প্রশ্ন এসে থাকে অতসী মামি কার লেখা। আর তার রচিত যে উপন্যাসগুলো রয়েছে, পদ্মা নদীর মাঝির কথা বললাম, স্বাধীনতার স্বাদ, আরোগ্য কিংবা পুতুল নাচের ইতিকথা। আর তার প্রথম প্রকাশিত উপন্যাসের নাম হচ্ছে জননী। তার রচিত গল্প গ্রন্থগুলোর মধ্যে রয়েছে অতসী মামি ও অন্যান্য গল্প, প্রাগৈতিহাসিক। তার বইগুলো আসলেই একদম বলবো মাস্টারপিস। সময় পেলেই আমাদের পড়ার মতো বই। যারা আমরা পদ্মা নদীর মাঝি পড়েছি কিংবা মুভিটা দেখেছি, আমাদের কিছুটা হলেও কিন্তু ধারণা রয়েছে। এবারে আসা যাক মুনির চৌধুরীর কথায়। মুনির চৌধুরীকে নিয়ে কিছু বলার আগে আমি বলবো, আমাদের যে বুদ্ধিজীবীরা শহীদ হয়েছেন এবং আমাদের যুদ্ধকালীন সময়ে যারা শহীদ হয়েছেন, সেই সব লেখক বা সেই সব সাহিত্যিকদের নিয়ে আমরা খুব ভালো করে পড়ে যাব, কারণ তাদেরকে নিয়ে কিন্তু প্রশ্ন এসে থাকে। মুনির চৌধুরী মূলত ছিলেন একজন শিক্ষাবিদ, নাট্যকার, সমালোচক এবং তিনি বাগ্মীও ছিলেন। আর ভাষা আন্দোলনের উপর তার রচিত বিখ্যাত নাটক কবর, যেটা আমাদের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত ছিল, এবং তিনি একজন সাংবাদিক এবং প্রাবন্ধিক ছিলেন রণেশ দাশগুপ্ত, তার অনুরোধেই আসলে এটা লিখেছিলেন। আর তার উদ্ভাবিত বাংলা টাইপ রাইটিং, যেটার নাম ছিল হচ্ছে মুনির অপটিমা। এটাও কিন্তু প্রশ্ন এসে থাকে যে মুনির অপটিমা হচ্ছে কার আবিষ্কৃত, কার উদ্ভাবিত। তার রচিত অন্যান্য যে প্রধান নাটকগুলো রয়েছে তার মধ্যে রক্তাক্ত প্রান্তরের কথা বলতে হয়, চিঠির কথা বলতে হয় দণ্ডকারণ্য। আমি কবর নাটকটার মঞ্চায়ন দেখেছিলাম, অসাধারণ একটা নাটক। আর রক্তাক্ত প্রান্তরও তো আমরা পড়েছি অনেকেই, এটাও একটা কিন্তু খুবই সুন্দর একটা নাটক। তার রচিত অনুবাদ যে নাটকগুলো রয়েছে তার মধ্যে আছে কেউ কিছু বলতে পারে না, লুপার কোটা এবং আরো কিছু নাটক রয়েছে যেগুলো আমরা বিগত বছরের প্রশ্ন সমাধান করলেই আমরা বুঝে যাব যে কোন কোন প্রশ্নগুলো সাধারণত এসে থাকে। তার প্রবন্ধ গ্রন্থের মধ্যে রয়েছে মীর মানস এবং তুলনামূলক সমালোচনা। এবারে আসি মীর মশাররফ হোসেনের কথা।
যিনি একাধারে একজন ঔপন্যাসিক, নাট্যকার ও গদ্য রচয়িতা। কলকাতার সংবাদ প্রভাকর এবং কুমারখালীর গ্রাম বার্তা প্রকাশিকাতে সংবাদদাতা হিসেবে তিনি কাজ করতেন। এবারে আসি যে তার সাহিত্যগুরু কাকে বলা হয়। মীর মশাররফ হোসেনের কাঙাল হরিনাথ, আর তিনি লিখতেন গাজী মিয়া ছদ্মনামে। আর মীর মশাররফ হোসেনের নামের সাথে যেই লেখাটা একদম ওতপ্রোতভাবে জড়িত ছিল হলো বিষাদ সিন্ধু, তার সবচেয়ে বিখ্যাত লেখা। আর তার সম্পাদিত পত্রিকা দুটো ছিল, একটা ছিল এটা যেটা লিখলাম, আর একটা হচ্ছে মানে এই যে দুটো পত্রিকার নাম আমি এখানে উল্লেখ করে দিলাম। আর তার প্রথম গ্রন্থ ছিল রত্নবতী, যেটার মাধ্যমে তিনি মুসলিমদের মধ্যে প্রথম গদ্য গ্রন্থ রচয়িতা হিসেবে তিনি কিন্তু ওই সময় একটা সুনাম অর্জন করেন। এখানে আসলে একটু যান্ত্রিক ত্রুটির কারণে এমন হয়ে গেছে ফন্টটা, এটা আসলে মর্যাদা আমি লিখেছিলাম, এটা অন্য কিছু একটা দেখাচ্ছে। এবারে আসি বিষাদ সিন্ধুর কথায়। তার শ্রেষ্ঠ রচনা এবং গোজীবন প্রবন্ধ গ্রন্থ রচনার দায়ে তাকে মামলায় জড়িয়ে পড়তে হয়। এটাও খুব ইম্পর্টেন্ট যে মীর মশাররফ হোসেন নিচের কোন প্রবন্ধ গ্রন্থটা রচনার কারণে মামলায় জড়িয়ে পড়েছিলেন। তার উল্লেখযোগ্য দুইটা নাটক হচ্ছে বসন্ত কুমারী ও জমিদার দর্পণ। আমার জীবনী এবং কুলসুম জীবনী তার রচনা করা দুইটা আত্মজীবনীমূলক গ্রন্থ। খুব আত্মজীবনী নিয়ে সবসময় প্রশ্ন আসে যে নিচের কোনটা ধরলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক গ্রন্থ বা নিচের কোনটি মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক গ্রন্থ। সেটা হচ্ছে কুলসুম জীবনী এবং আমার জীবনী। মীর মশাররফ হোসেনের বিশিষ্টতা তার রচনার বিষয়ে নয়, বঙ্কিম সমকালে ভিন্ন গদ্য শৈলীর জন্যই তিনি বিশিষ্ট। মানে তিনি যেই ধরনের গদ্য শৈলীটা নিয়ে এসেছিলেন সেটা কিন্তু সমসাময়িক, ওই বঙ্কিমের সময়কালে একদম ভিন্ন ধারার ছিল। এবারে আসি গুঞ্জন কার লেখা। জসিমউদ্দিন রচিত শিশুতোষ গ্রন্থ কোনটি? আমি বলবো যে এখানে সবাই পজ দিয়ে হোক বা দেখে হোক উত্তরটা যাতে নিজে অবশ্যই নিজের নোটবুকে লিখে নেয়। কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি? কপালকুণ্ডলা কত সালে প্রকাশিত হয়? এবারে আসবো রবীন্দ্রনাথের কথায়, যাকে ছাড়া আমাদের বাংলা সাহিত্য অপূর্ণ থেকে যায়। এবং রবীন্দ্রনাথ যদি আপনি শুধু পড়ে যেতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে বিসিএস হলেও একটা প্রশ্ন আপনি পাবেনই, মানে 1 মার্কস আপনার কমন পড়ছে যদি রবীন্দ্রনাথকে আপনি ভালো মতো পড়ে যেতে পারেন। বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ প্রতিভা, মানে কোনো সন্দেহ নেই এটা নিয়ে। সব্যসাচী লেখক, কবি, নাট্যকার, ঔপন্যাসিক, ছোট গল্পকার, প্রাবন্ধিক, দার্শনিক, মানে তার আসলে কি বলবো, তার আসলে শেষ নাই তার পরিচয়। মিউজিক কম্পোজার, সুরকার, গীতিকার, তো চিত্রশিল্পী, অভিনেতা, সমাজসেবী, শিক্ষাবিদ, অনেক কিছুই ছিলেন। তিনি মাত্র 8 বছর বয়সে কবিতা রচনা শুরু করেন। তার প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থের নাম কবি কাহিনী। প্রথম প্রকাশিত নাটকের নাম বাল্মীকি প্রতিভা। প্রত্যেকটা জিনিস আমি নোট করতে অনুরোধ করবো আপনাকে। প্রথম প্রকাশিত উপন্যাসের নাম বউ ঠাকুরানীর হাট। প্রথম প্রকাশিত ছোট গল্পের নাম ভিখারিনী। এবারে আসি তাকে বাংলা ছোট গল্পের জনক বলা হয় এই উপাধিটার কথায়। প্রথম জীবনে তার সবচেয়ে উল্লেখযোগ্য কবিতা ছিল নির্ঝরের স্বপ্নভঙ্গ, আর তার রাজর্ষি উপন্যাস বালক পত্রিকায় প্রকাশিত হয়। 1910 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় গীতাঞ্জলি কাব্য, এবং গীতাঞ্জলির অনুবাদ যেটা সং অফারিংস নামে প্রকাশিত হয়, তার সঙ্গে অনুবাদ করতে সহায়তা করেন ডব্লিউ.বি. ইয়েটস, উইলিয়াম বাটলার ইয়েটস। 1912 সালের নভেম্বরে এটা হচ্ছে অনুবাদটা প্রকাশিত হয়। আর 1913 সালের নভেম্বরে, মানে তার ঠিক 1 বছর পরে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। 2004 সালের 24শে মার্চ দিবাগত রাতে শান্তিনিকেতন থেকে তার নোবেল পদকটা চুরি হয়ে যায়। আর 1913 সালের 26শে ডিসেম্বর কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে ডি লিট উপাধি প্রদান করেন। অর্থাৎ যেই বছর তিনি নোবেল পুরস্কার লাভ করেন সেই বছরে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে ডি লিট উপাধি প্রদান করেন। আর 1915 সালে রবীন্দ্রনাথকে নাইটহুড উপাধি দেন কিন্তু ব্রিটিশ সরকার, কিন্তু 1919 সালে জালিয়ানওয়ালাবাগে যে একটা নির্মম হত্যাকাণ্ড চলে সেটার জন্য তিনি সেই নাইট উপাধি বর্জন করেন। আমি এটা নিয়ে কিন্তু বলেছিলাম এর আগে অন্য একটা ভিডিওতে যে এই নাইট উপাধির ব্যাপারটা হচ্ছে যে স্যার সম্বোধন। তো তিনি বলেছেন যে এমন নির্মমতা যারা করে তাদের কাছ থেকে আমার দরকার, যে এই সাইডটা থেকে অবসর করি, এই সাইডটা থেকে অবসর করি, ঠিক আছে। 1915 সালের 3 জুন ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথকে নাইটহুড উপাধি প্রদান করে, যেটা হচ্ছে স্যার এই সম্বোধনের যে উপাধি। কিন্তু 1919 সালে জালিয়ানওয়ালাবাগে যে একটা নৃশংস হত্যাকাণ্ড হয়, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ এই উপাধিটাকে তিনি প্রত্যাখ্যান করেন। কারণ তার কথা ছিল যে যারা এমন নির্মম কাজ করতে পারে তাদের কাছ থেকে আমার আসলে এমন উপাধি নেওয়ার দরকার নেই। তো তার সৃষ্ট কাব্যগ্রন্থ 56টা, গীতি পুস্তক 4টা, ছোট গল্প 119টি, উপন্যাস 12টি, ভ্রমণ কাহিনী 9টি। এখানে যেগুলো লিখে দিয়েছে এই সংখ্যাগুলো আমাদের একদম মুখস্থ রাখতে হবে সহজ কথা। তার প্রথম রচনা সংকলনের নাম হচ্ছে চয়নিকা, আর তার প্রধান কাব্যগুলোর নাম সোনার তরী, চিত্রা, চৈতালি, কল্পনা, খনিকা, গীতাঞ্জলি, যেগুলো আমি এখানে লিখেছি।
তার আত্মজীবনী গ্রন্থের নাম হচ্ছে জীবন স্মৃতি, যেটা প্রকাশিত হয় 1912 সালে, অর্থাৎ গীতাঞ্জলি যে বছর ইংরেজিতে অনুদিত হয়েছিল। তো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে জীবন স্মৃতি কার আত্মজীবনীমূলক গ্রন্থ। তার শ্রেষ্ঠ কাব্য সংকলনের নাম হচ্ছে সঞ্চয়িতা। এবারে আসা যাক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কথায়। রোকেয়া সাখাওয়াত হোসেন মূলত নারী জাগরণের অগ্রদূত হিসেবে পরিচিত। তিনি স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন। সে সময়কার যেই সমাজ ব্যবস্থা ছিল সেখানে নারী জাগরণটাকে একটা অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। ভাগলপুরে বসে তিনি সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন এবং 1909 সালে তার স্বামীর মৃত্যুর পর তিনি সমাজ সেবা ও সমাজের নারী শিক্ষা বিস্তারে মনোনিবেশ করেন। আর ভাগলপুরে তিনি স্বামীর নামে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেন। আর 1911 সালে তিনি কলকাতায় সাখাওয়াত মেমোরিয়াল উর্দু প্রাইমারি স্কুল স্থাপন করেন। তার সব রচনাতে আমরা দেখতে পাই যে সমাজ জীবনের বেদনা বোধ, ওই সময় এই যে নারীদের প্রতি যে আসলে একটা সবসময় বঞ্চিত করে রাখা অবিচার অনাচার, এটা আসলে উঠে আসছে তার লেখায়। আর নবনূর, সওগাত, মোহাম্মদী ইত্যাদি পত্রিকায় তার লেখাগুলো মূলত প্রকাশিত হতো। তার রচিত উপন্যাস যেগুলো রয়েছে পদ্মরাগ, প্রবন্ধ রয়েছে জাগব ভগিনী এবং সুলতানাস ড্রিম কিংবা অবরোধবাসিনী, মতিচোর, এগুলো কিন্তু তার লেখা খুবই উল্লেখযোগ্য গ্রন্থ যেগুলো নিয়ে নিয়মিত প্রশ্ন এসে থাকে। তিনি মুসলিম সমাজের কুসংস্কার ও দূর করার জন্য লেখনী ধারণ করেন। লেখনী ধারণ করেন মানেটা কি? লেখনী মানে কিন্তু আসলে কলম। লেখনী মানে কোনোভাবে লেখা নয়। আমরা অনেকেই দেখা যায় অনেক সময় এটা বলে থাকি যে হুমায়ুন আহমেদের লেখনী খুব সুন্দর। এটা মানে হচ্ছে হুমায়ুন আহমেদ যে কলম দিয়ে লিখতেন সে কলম অনেক সুন্দর। তো লেখনী মানে কোনোভাবেই লেখা নয়। লেখনী একটাই সমার্থক, মানে লেখনীর একটাই অর্থ দ্বারা, সেটা হচ্ছে কলম। আর নারী অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি 1916 খ্রিস্টাব্দে কি নির্মাণ করেন? হচ্ছে আঞ্জুমান খাওয়াতিনে ইসলাম, এটা তিনি স্থাপন করেন। এবারে আসা যাক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথায়। অপরাজেয় কথা সাহিত্যিক। একটা লাইন পড়লে মনে হয় যে পরের লাইনটা না ফেলে চলে যাওয়া যায় না, এত সুন্দর করে শরৎচন্দ্র লিখে গেছে। তার প্রকাশিত প্রথম গল্প ছিল মন্দির, আর তার অনেক লেখা আমরা আমাদের বোর্ড বই আসলে পড়েছি। তো এর মধ্যে অনিলা দেবী ছদ্মনামে কিন্তু তাকে লিখতে দেখা গেছে তার সময়। এর মধ্যে তাকে আমরা তার অনেক পড়ার মধ্যে একটা জিনিস বলতে হয়, সেটা হচ্ছে মহেশ আমরা সবাই পড়েছি। আর যারা হচ্ছে আমরা এমনিতে আমাদের বইটই পড়া হয় তাদের শরৎচন্দ্র পড়ে, মানে আমি খুব স্বাভাবিক যে পড়েছে, আর যদি না পড়ে থাকে তাহলে আমি অবশ্যই বলবো যে শরৎচন্দ্র অবশ্যই পড়বে, মানে খুব হাইলি রিকমেন্ডেড। তার কথা সাহিত্যে গার্হস্থ্য সমাজ জীবনের প্রতিচ্ছবি খুব উজ্জ্বল ভাবে রূপায়িত হয়েছে। ওই সময়কার সমাজ ব্যবস্থাটা যে কেমন ছিল, এই যে হিন্দু মুসলিমের যে আচার আচরণ গুলো, বৈষম্য, ধর্মের কারণে একজন আরেকজনকে যে খুব হেয় করা, ঘৃণা করা, এগুলো কিন্তু তার লেখায় আমরা বারবার দেখতে পাই। শ্রীকান্ত উপন্যাসটিকে তার আত্মজৈবনিক বলা হয়, যে তার নিজের জীবনটাই যেন ফুটে উঠেছে সেই শ্রীকান্ত উপন্যাসটার মধ্য দিয়ে। আর তার প্রকাশিত অন্যান্য যে লেখাগুলো রয়েছে ওর মধ্যে পল্লী সমাজ, দেবদাস, পণ্ডিত মশাই, এগুলোর কথা বলতেই হয়। আর দেবদাস তো কি বলবো, আমরা দেবদাস সিনেমাটা দেখি নাই বা দেবদাস সম্পর্কে অন্তত দেবদাস শব্দটা শুনে নাই এমন বাঙালি আমার মনে হয় না আছে। তো এবারে আমি চলে যাচ্ছি শামসুর রহমানের কথায়। মুক্তিযুদ্ধকালে তিনি মজলুম আদিব ছদ্মনামে লিখতেন। মজলুম আদিব কার ছদ্মনাম? বহুবার এটা এসেছে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে। তিনি আধুনিক কবি হিসেবে পরিচিত, কারণ শামসুর রহমানের লেখা যখন আমরা পড়ি, অনেক কবির লেখাই বা আগের যে কবিগুলো বললাম যাদের কথা, বেশিরভাগেরই হয়তো তাদের বর্ণনাটা এমন যে সেখানে আমরা খুব একটা সংযোগ ঘটাতে পারি না, আমাদের জীবনের সাথে রিলেট করতে পারি না। কিন্তু শামসুর রহমানের লেখা ধরলাম, এই তো আমার ঢাকার ধানমন্ডি, ওই তো আমার শাহবাগ, কিংবা এই তো আমার দেশের চট্টগ্রাম, বা মানে মোট কথা বলছি না যে তিনি চট্টগ্রামে লিখেছেন, মানে বললাম যে এমন সব ব্যাপারগুলো নিয়ে তিনি লিখেছেন যেগুলোকে আমরা রিলেট করতে পারি, যে আমাদের জীবনযাত্রার, এই তো আমাদের জীবনে এগুলোই ঘটে, এমন কিছুই হয়। তো সমাজ মনস্কতার সংমিশ্রণ তিনি ঘটিয়েছিলেন রোমান্টিকতার সঙ্গে, এবং যেটা একটা নতুন কাব্যধারার জন্ম দিয়েছিল। তার উল্লেখযোগ্য যে গ্রন্থগুলো রয়েছে, কবিতা, যেমন প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, খুবই মানে বিখ্যাত একটা কবিতা, এবং যেটা হচ্ছে এটা নিয়ে প্রশ্ন এসে থাকে, বা রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, বন্দি শিবির থেকে, কিংবা প্রবন্ধ যেগুলো আবৃত্ত তার জীবনানন্দ, কবিতা এক ধরনের আশ্রয়, কিংবা আত্মস্মৃতি যেগুলো স্মৃতির শহর কালের ধুলোয় লেখা, এগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ। সুফিয়া কামাল, তিনি মূলত জননী সাহসিকা নামে পরিচিত, আর কবি হিসেবেই তিনি পরিচিত আমাদের কাছে। বেগম পত্রিকার সম্পাদক ছিলেন তিনি, প্রথম সম্পাদক, যে বেগম পত্রিকা একসময় অনেক বিখ্যাত একটা পত্রিকা ছিল। এবার আসি তার প্রকাশিত কিছু গ্রন্থের কথা নিয়ে, যেগুলো পরীক্ষায় এসে থাকে। কবিতা গ্রন্থের মধ্যে আছে সাঁঝের মায়া, অভিযাত্রিক, মায়া কাজল, কিংবা গল্পের মধ্যে রয়েছে কেয়ার কাঁটা, শিশুতোষের মধ্যে রয়েছে ইতল বিতল, কিংবা নওল কিশোরের দরবারে, সব
অন্যদিকে আত্মজীবনের মধ্যে রয়েছে একালে আমাদের কাল। আর রবীন্দ্র কাব্যধারার গীতি কবিতা রচয়িতা ছিলেন তিনি। আর তিনি যে পুরস্কারগুলো লাভ করেছেন এগুলো এখানে উল্লেখ করা আছে। আবারও বলছি, এখানে পুরস্কারটা দন্তস্ব হবে, কয়ের সঙ্গে মূর্ধন্য নয়। এখানেও একইভাবে তাই হবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন ছদ্মনামে লিখতেন? বাংলা ছোট গল্পের জনককে। এই ছিল মোটামুটি আমাদের আজকের পড়া। তো সাহিত্যিকদের বিবরণ যেগুলো দিলাম এগুলো আমরা খুব ভালো মতো পড়বো। তার পাশাপাশি বিগত বছরের প্রশ্নগুলো যদি আমরা একটু সলভ করতে পারি তাহলে আমার মনে হয় যে আর আমাদের তেমন কোনো ডাউট থাকবে না, এবং আমরা খুব সুন্দর করে সাহিত্যিক সম্পর্কিত যেই ধরনের প্রশ্নই এসে থাকুক না কেন, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আমরা খুব সুন্দর করে সেটা উত্তর করে আসতে পারবো। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।